হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে আমাদের নায়িকা বলতে থাকে, লেজেন্ডরা বলেছে যখনই নায়িকা আর নায়ক একে অপরের প্রেমে পড়ে তখনই তাদের মাঝে এক শয়তান ভিলেনের আগমন হয়। তো নায়ক বলতে বোঝানো হয়েছে যুবরাজ। যাই হোক, সেই ভিলেন মানে সুচি রাজাকে বলে তাদের বিয়ে দিয়ে দিতে, কিন্তু 3 বছরে যুবরাজ রোগের কারণে মারা যায়। তখন শাওসু মানে যুবরাজের ভাই একটা মোক্ষম সুযোগ পেয়েছে সিংহাসন পাওয়ার। নিজের মেয়ের জন্য প্রিন্স নিং শাওসুকে যুবরাজ হতে সাহায্য করে, কিন্তু শাওসু যুবরাজ হওয়ার পরেই নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করে নেয়। এতে চরম দুঃখে সুচি কান্নাকাটি লাগিয়ে দেয় আর সুইসাইডের হুমকি দেয়, কিন্তু শাওসু এতে পাত্তা দেয় না, যার জন্য সুচি সত্যি সত্যি বিষ খেয়ে মারা যায়। তো যাই হোক, আমি একজন সাধারণ কলেজ স্টুডেন্ট। আমি এই গল্পের সেই শয়তান মেয়েটা মানে নিং সুচির রূপে ট্রান্সফর্ম হয়েছি। আমার কাছে এত কিছু আছে, তাহলে আমি কোন দুঃখে বিষ খাবো? আমি তো বিয়ের কথা চুলোয় দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাব আর খুব ভালো থাকবো। তখন আমরা সুচিকে দেখতে পাই, সে নিজের আন্টিদের সাথে গেম খেলছিল। এর থেকে সুচি অনেকগুলো টাকা জিতে নেয়, আর আন্টি সুচিকে বিয়ে করানোর জন্য বলে আমার আত্মীয় একটি ছেলে আছে, কিন্তু সুচি বলে আমার তো তোমাকে বেশি পছন্দ হয়েছে। তখন একজন যুবরাজের কথা বলতে থাকে, যাতে সুচি বলে ওঠে যুবরাজ এখনো মারা যায়নি। এতে তারা সুচিকে চুপ করিয়ে দেয় যে এসব কি অলক্ষণে কথা বলছো। যাই হোক, সুচি ঘরে এসে ভাবতে থাকে এই বছরই যুবরাজ মারা যাওয়ার কথা। তখন শাওসু যুবরাজ হবে প্রিন্স নিং এর সাহায্যে, মানে আমার বাবার সাহায্যে। কিন্তু শাওসু তো আবার অন্য কাউকে বিয়ে করে নেবে আর আমি বিষ খেয়ে নেব, এটা কোনো কথা? ওই শাওসু যুবরাজ হওয়ার আগে আমাকে শহরে যেতে হবে আর এসব ঝামেলা আটকাতে হবে। বাইরে দাঁড়িয়ে দাসী মেয়ে এইসবের আগামাথা বুঝতে পারে না, তাই ভেতরে এসে জিজ্ঞেস করে আপনি কি করতে চাইছেন? সুচি বলে আমি শহরে যাব। এজন্য ওরা তাড়াহুড়ো করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সুচির অবস্থা খারাপ হয়ে যায়। ও যখন পানি খেতে আসে তখন সেখানে একটা লাশ পড়ে। দেখা যায় যুবরাজের গার্ড এটা করেছে। সুচি ভীষণ ভয় পেয়ে যায় যে আমি এটা কি দেখে ফেলেছি, এখনই ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু যুবরাজ মানে সিংহেন তাকে দেখে কিছু না বলেই চলে যায়। গার্ড জিজ্ঞেস করে আপনি এভাবে সাক্ষীকে অক্ষত রেখে দিয়েছেন? সিংহেন বলে ওর পোশাক দেখেই মনে হচ্ছিল ও সাধারণ পরিবারের মেয়ে নয়, নিশ্চয় সে বড় কোনো পরিবারের মেয়ে। তখন সেখানে যুবরাজের মামা চলে আসে, যার নাম বাই লিকুই। সে বলতে থাকে এমন পোশাক নিশ্চয়ই প্রিন্স নিং এর মেয়ে পরেছে। আমি তো শুনেছিলাম সে শাওসুকে প্রায় বিয়েও করে নিয়েছিল, কিন্তু কোনো কারণে বিয়ে না করে কোথাও বসেছিল। এবার হয়তো বিয়ের জন্য এখানে এসেছে। গার্ড বলে বাহ, খুব ভালো তো। সিংহেন বলে হ্যাঁ, ব্যাপারটা ভালো। যাই হোক, এরপর সুচি নিজের বাড়িতে পৌঁছে যায়। তখন প্রিন্স নিং চলে আসে, মানে সুচির বাবা। তখন ওর মনে পড়তে থাকে আগের জন্মে প্রিন্স নিং তার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু রাজার আদেশে সৈন্যরা তাকে মেরে ফেলেছিল। সুচি বলতে থাকে আপনি সত্যিই সবচেয়ে ভালো বাবা, আর এখন থেকে আমারও বাবা। আমি যে আসল সুচি নই এটা যেন আপনি জানতে না পারেন। তারা ভেতরে চলে যায়। অন্যদিকে সিংহেন ফরচুন টেলার মানে জ্যোতিষী যাই বলো, সে বলছিল আপনার অসুস্থতার উন্নতি হচ্ছে, আপনার সাথে একজনের ভাগ্য জুড়ে আছে, তার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন। কিন্তু সিংহেন পাট নিয়ে বলে আমি ভাগ্যে বিশ্বাস করি না, আমি শুধু নিজেকে বিশ্বাস করি। অন্যদিকে সুচির কাছে গল্পের নায়িকা মানে ড্রামার নায়িকা না, যে গল্পের মধ্যে সুচি ঢুকে পড়েছে সে গল্পের নায়িকা লিন চলে আসে। লিন বলে আপু কতদিন পর দেখা হলো। তখন সুচির মনে পড়ে আগের জন্মে কিভাবে লিন শাওসুকে বিয়ে করে নিয়েছিল। এইসব ভেবে সুচি লিনকে বলতে থাকে আমাকে রাজকুমারী বলে ডাকো। লিন বলে রাজকুমারী, আপনার যোগ্য স্বামী কে হবে তা জানার খুব ইচ্ছে হচ্ছে। সুচি বলে তা তো আমার বাবা ঠিক করবে, তাছাড়া আমি তোমার মতো অন্যের স্বামীর উপরে নজর দেই না। এসব দেখে লিনের দাসী ক্ষেপে সুচির সাথে ঝগড়া লাগিয়ে দেয়, যাতে সুচির দাসী মেই তাকে একটা চড় মেরে দেয়। এসব কিছু দূর থেকে সিংহেন আর গার্ড দেখছিল। সিংহেন বলে ওদের থামাও, না হলে সুচির সম্পর্কে গুজব ছড়াবে। গার্ড গিয়ে লিনের দাসীকে বলে তুমি রাজকুমারীর সাথে এমন ব্যবহার করছো। এতে লিন দাসীকে বাঁচাতে সেখান থেকে চলে যায়। গার্ডকে দেখে সুচির মনে হচ্ছিল ও তাকে কোথাও দেখেছে। তখন ও দেখে সিংহানকে আর হতবাক হয়ে যায়, কারণ এরাই তো সেই বডি পানিতে ফেলেছিল। কিন্তু দুজনে একে অপরকে না চেনার ভাব করে।
যাই হোক, এরপর সুচি ফরচুন টেলারের কাছে আসে। সে বলে সবকিছু ভাগ্য অনুযায়ী হবে, আপনাকে শুধু নিজের মনের কথা শুনতে হবে। সুচি ভাবছিল আমার মন তো শুধু সম্পত্তি টাকা পয়সা চায়, তাহলে আমি কি করব? তখন মেই কতগুলো ইনভিটেশন নিয়ে আসে। সুচি বলে আমি কোথাও যাব না। মেই বলে কিন্তু আপনি সবসময় বাড়িতে বসে থাকলে আপনার নামে গুজব ছড়াতে পারে। তখন সুচি এই ইনভিটেশন তুলে নেয়, যেটা গোল্ড পাউডার দিয়ে লেখা ছিল এটা সবচেয়ে বড় ইভেন্ট, তাই সুচি এখানেই এসেছে। এটা ফোর্থ প্রিন্সেসের গার্ডেন পরিদর্শন। যাই হোক, ফোর্থ প্রিন্সেস ওকে দেখেই নিম পাতার বুলি ছুঁড়তে থাকে, যাতে সুচিও জবাব দেয়। ফোর্থ প্রিন্সেস বলে তুমি এটা কোন আমলের ড্রেস পরেছো? তখন একটি মেয়ে যার নাম সুমুমু, ও বলে ওঠে এটা তো অনেক দামি সিল্ক, এর 1 ইঞ্চি কাপড়ের দাম আর স্বর্ণের দাম সমান। সুচি বলে এটা আমার দাদি দিয়েছিল, আমি যদি জানতাম এটা এত দামি তাহলে এইরকম জায়গায় এটা পরে আসতাম না। ফোর্থ প্রিন্সেস রেগে চলে যায়। তখন লিন সেতার বাজাতে থাকে আর বলে ওঠে সুচি, আপনার মা তো খুব ভালো সেতার বাজাতো, আপনি কি একটু ট্রাই করবেন? সুচিকে অপমান করতেই লিন এসব বলছিল, কিন্তু সুচি রাজি হয়ে যায় আর সেতার বাজাতে চলে আসে। কিন্তু ও এমন ভাবে বাজায় যাতে লিন পেরে ওঠে না, এমনকি লিনের আঙুল কেটে যায়। সবাই সুচির অনেক প্রশংসা করতে থাকে। এরপর সেখানে তৃতীয় প্রিন্স মানে আমাদের সাহসু চলে আসে, অর্থাৎ আগের জন্মে যার সাথে সুচির বিয়ের কথা ছিল। সুচি ভাবতে থাকে আগের জন্মে সে কি করে সুচিকে অপমান করেছিল। এজন্য ও সাহসুকে বলে আপনি কে? আমি তো ঠিক চিনলাম না। সাহসু হতবাক হয়ে যায়। মেই বলে এটা তৃতীয় প্রিন্স। সাহসু পাট নিয়ে কথা বলছিল, যাতে সুচি বলে আপনার তো সবার মতোই দুটো চোখ আর একটা মুখ আছে, আপনাকে মনে রাখার বিশেষ কারণ আছে কি? আপনি বরঞ্চ লিনের খেয়াল রাখুন, বেচারির আঙুল কেটে গেছে। সাহসু ভীষণ রেগে লিনকে নিয়ে চলে যায়। ফোর্থ প্রিন্সেস বলে বহুত হয়েছে গার্ডেন পরিদর্শন, এখন সবাই যাও। সবাই চলে গেলে মেই আর সুমোমো সুচির প্রশংসা করতে থাকে। এদিকে সাহসু আর লিন একসাথে ছিল, তখন ওদের সুচি আর মেই দেখছিল, কিন্তু তারা এদিকে তাকালে সুচি আর মেই দৌড় দেয়। ব্যাপারটা হলো সুচি রাস্তা চেনে না, কিন্তু মেই দৌড় দিয়ে চলে গেছে। যাই হোক, রাত হয়ে যায়। তখন আমরা যুবরাজ সিংহেনকে দেখি আর তার রোগ সম্পর্কে জানতে পারি। সে মূলত ভ্যাম্পায়ার টাইপের কিছু হয়ে যায় আর কি। সে নিজের জ্ঞানে থাকে না আর মানুষ কামড়াতে চায়। যাই হোক, সিংহেনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তবুও সে গার্ডকে ধরে ফেলে। তখন লিকুই গার্ডকে বাঁচায় আর সিংহেনকে একা রেখে চলে যায়। অন্যদিকে বেচারি সুচি রাস্তা চিনতে পারছিল না। ও ভুল করে এই জায়গায় চলে আসে আর সিংহেনকে এভাবে দেখে টাসকে খেয়ে যায়। সিংহেন ওকে টেনে নিয়ে আসে আর গলা ধরে ফেলে, এমনকি রক্ত খেতে চায়। এত কিছু সহ্য করতে না পেরে সুচি অজ্ঞান হয়ে যায়। তখন সিংহেন নিজের জ্ঞানে ফিরে আসে আর সুচিকে দেখে অবাক হয় যে ও কি আমার জ্ঞান ফেরাতে সাহায্য করেছে। সিংহেন চেক করে সুচি এখনো বেঁচে আছে, তাই ও খুশি হয়ে যায়। গার্ড আর লিকুই দেখে দরজা খোলা, ওরা তাড়াতাড়ি ভেতরে যায়। তখন দেখে সিংহেন সুচির আঘাতে ঔষধ লাগিয়ে দিচ্ছে। গার্ড ভীষণ অবাক হয় যে এসব আবার কি হচ্ছে। তাছাড়া যুবরাজ কারো খেয়াল রাখছে, এটাও ভাবা যায়। সিংহেন বলে ওর জ্ঞান ফিরলে ওকে বাড়ি পৌঁছে দিও। যাই হোক, সুচির জ্ঞান ফিরলে ও মেয়েকে দেখতে পায়। মেয়ে বলে আমি আপনাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। তখন গার্ড ভেতরে আসে আর বলে আমি হাউলিউ। যুবরাজ বলেছে আপনাকে বাড়ি পৌঁছে দিতে, সে এই ঔষধটাও দিয়েছে। সুচি সেটা নিয়ে কথা না বাড়িয়ে চলে আসে, যাতে লিকুই আর হাউলিউ অবাক হয় যে সুচি কাল রাতের কোনো কথাই জিজ্ঞেস করলো না। অন্যদিকে সুচি সব কথা মেয়েকে বলে দেয়, যাতে মেয়ে বলে যুবরাজের তাহলে ভালোই রোগ হয়েছে। সুচি বলে আমার মনে হয় এটা বিষের কারণে হয়েছে, মনে হচ্ছিল ওকে ড্রাগ দেওয়া হয়েছে এরকম। মেয়ে বলে সে যাই হোক, যুবরাজ আপনার ঘাড়ে চিহ্ন রেখে দিয়েছে, এটা কি কোনো কথা হলো? সুচি বলে কাউকে এ বিষয়ে বলো না। পরদিন মেয়ে বলে যুবরাজ আপনার জন্য কিছু পাঠিয়েছে, দেখা যায় সেখানে অনেক দামি গয়না রয়েছে। এসব দেখে সুচির চোখ কপালে উঠে যায় আর একটি চিঠি দেখতে পায়। সেখানে সিংহেন লিখেছে আমি ওই দিন তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, তাই দেখা করে ক্ষমা চাইতে চাই। সুচি বলে তুমি আগে গয়নাগুলো রেখে দাও, পরেরটা পরে।
যাই হোক, সুচি সিংহেনের সাথে দেখা করতে চলে আসে, যেখানে সিংহেনকে দেখে ও একটু একটু ক্রাশ খাচ্ছিল। দুনিয়ার সবাই ক্রাশ খাবে, দেখো কি হ্যান্ডসাম। যাই হোক, তখন সিংহেন সেদিনের ব্যাপারে ক্ষমা চায়। সুচি বলে, সমস্যা নেই, আপনার উপহার আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি হয়তো শুধু এই কথার জন্য আমাকে আসতে বলেননি। সিংহেন বলে, হ্যাঁ, আসলে আমি অনেকদিন ধরে এই রোগে ভুগছি। যখন আমার অ্যাটাক হয় তখন আমি সবকিছুর কন্ট্রোল হারিয়ে ফেলি, কিন্তু সেদিন আমি বুঝতে পেরেছি তোমার জন্য আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম, তাই আমি চাই তুমি আমার চিকিৎসা করো। এসব শুনে সুচি পুরাই হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে আমি কাছে থাকলে সে সুস্থ থাকবে, কিন্তু আমি তো নায়িকা হিসেবে আসিনি, এসব কি হচ্ছে। সুচি বলে, আমি কি করে আপনার চিকিৎসা করব। সিংহেন বলে, তুমি প্রতি 5 দিন পর পর এসে 4 ঘন্টা থেকে যাবে। সুচি বলে, কিন্তু আমি আপনাকে সাহায্য কেন করব। সিংহেন বলে, তোমার কি চাই তাহলে। সুচি বলে, আপনাকে আমার পরিবার প্রোটেক্ট করতে হবে। সিংহেন বলে, তুমি নিজের জন্য কিছু চাও না। সুচি বলে, 3 বছর আগে শুধু আমার মূর্খতার জন্য বাবা সবকিছু সাহসকে দিয়ে দিতে চেয়েছে, তাই আমি যা চাইবো তাই আমার পরিবার আমাকে দেবে। সিংহেন বলে, কিন্তু আপনার সাথে তো সাহসুর বিয়ে ঠিক হয়েছিল, আপনি কি এখন আর সাহসকে ভালোবাসেন না? তাকেই তো বলতে পারেন এই কথা। সুচি বলে, আমি ওকে কখনো ভালোই বাসিনি, তাছাড়া ও আমার পরিবার প্রোটেক্ট করতে পারবে না। এখন না পারলেও আপনি ভবিষ্যতে ক্ষমতাশালী হতেও পারেন, তখন সাহসকে মেরে ফেললে আমি আরো বেশি খুশি হব। এসব শুনে সিংহান হাসে আর শর্তে রাজি হয়ে যায়। সুচি অবাক হয়ে যায় যে সিংহান এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। ও বের হয়ে আসে, তখন হাউলিও বলে, যুবরাজের এই সমস্যা অনেক দিন ধরে, সে ঠিকমতো ঘুমাতেও পারে না। আপনি যদি যুবরাজকে সাহায্য করেন তাহলে আমরাও প্রমিস রাখবো। সুচি ভাবতে থাকে এটা একরকম প্রমিস আর অন্যরকম থ্রেট। যাই হোক, পরদিন সুচি সিংহানের কাছে আসছিল, তখন ওর বাবা বলে, তুমি এখনো খাবার খাওনি। সুচি বলে, সবাই বলা বলি করে যে আমি আমার মায়ের কোনো গুণ পাইনি, তাই আমি গান, পেন্টিং, এইটা ওইটা শিখতে চাই। বাবা বলে, তার দরকার নেই, কিন্তু সুচি জেদ ধরে, তাই বাবা যেতে দেয়। কিন্তু সিংহানের কাছে এসে ওর অনেক বোর লাগছিল, তাই ও একটি গল্প বলতে শুরু করে, যার মধ্যে সিংহান ভুল ধরে। এতে সুচি ভীষণ লজ্জা পায় আর বলে, আপনি তো অনেক বুদ্ধিমান। সিংহান বলে, তোমার গল্প আমার ভালো লেগেছে। ও বাড়িতে ফিরে আসে আর মেয়েকে সব বলে। এমন ভাবে ও দ্বিতীয় দিন চলে আসে, যেখানে সিংহানের সেতার বাজানো শুনে সুচি খুব খুশি হয়। তৃতীয় দিন ও সিংহানের হাতে মুখ থুবড়ে পড়ে ঘুমিয়ে পড়ে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। সিংহান আর সুচি ভালো বন্ধু হয়ে যায়। যাক, একদিন মেয়ে দৌড়ে এসে খবর দেয় নোবেল কনসার্ট সুচিকে ইনভাইট করেছে। সুচির মুখ দেখে প্রিন্স নিং বলে, তুমি যেতে না চাইলে যেও না। এতে সুচি বলে, আমি ভাবছি যদি আমি যাই তাহলে কি কিছু হবে নাকি। প্রিন্স নিং বলে, কার এত বড় সাহস যে আমার মেয়েকে বুলি করবে। এসব শুনে সুচি খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায়। অন্যদিকে 4th প্রিন্সেসকে সু বলে, আজ আমি সুচিকে ইনভাইট করেছি। এতে 4th প্রিন্সেস রেগে যায় আর বলে, ওই মেয়ে আমার তৃতীয় ভাই সাহসুকে বিয়ে করলো না আর বিনা কারণে আমাকে ওই দিন অপমান করলো। আন্টি, আপনি ওনাকে কেন ডেকেছেন? সু বলে, তোমাদের মধ্যেকার ঝগড়া মেটানোর জন্য। যাক, এরপর সেখানে সুচি চলে আসে আর ওর মনে পড়ে আগের জন্মে সুচি যখন বিষ খেয়েছিল তখন আন্টিকে দেখে ও বারবার বলছিল তাকে বাঁচিয়ে নিতে, কিন্তু আন্টি বলে, তুমি এত বোকা কেন, আমি এসে গেছি, কিছু হবে না। সুচি বলতে থাকে, কোনোভাবে কি আন্টি এসবের পেছনে জড়িয়ে আছে? যাক, আন্টি আর সুচি দুজনেই অনেক ভালোভাবে কথা বলছিল, যা শুনে 4th প্রিন্সেস জ্বলছিল। এরপর সুচিকে চা দেওয়া হয়। সুচি ভাবতে থাকে, এটা আমাকে খেতেই হবে, কিন্তু এতে যদি কিছু মেশানো থাকে। যদিও আন্টি এসব করবে না, কিন্তু 4th প্রিন্সেস তো করতেই পারে। আসলে সত্যি 4th প্রিন্সেস এতে ড্রাগ মিশিয়ে দিয়েছে। তবুও বাধ্য হয়ে সুচিকে চা খেতে হয়, কিন্তু তৎক্ষণাৎই ও মাথায় হাত দিয়ে বলে, আমার শরীরটা ঠিক লাগছে না, আমি আজকের মতো আসি। 4th প্রিন্সেস বারবার বলছিল এখনই যেতে হবে না, কিন্তু আন্টি সুচিকে চলে গিয়ে বিশ্রাম নিতে বলে। সুচি চলে গেলে আন্টি অনেক রেগে যায় যে তুমি চায়ে কেন কিছু মিশিয়েছ। 4th প্রিন্সেস বলে, আমি তো শুধু ওকে অপমান করতে চেয়েছি, এতেও মাতালের মতো বিহেভ করবে।
কিন্তু এসবে আন্টি খুশি ছিল না। যাক, বাইরে বেরোতেই সুচির অবস্থা খারাপ হয়ে যায়, মাতাল হয়ে যায় আর কি। তখন সেখানে সিংহেন আসে আর সুচিকে দেখে বলে, অনেকদিন পর দেখা হলো। কিন্তু সুচি বলে ওঠে, বাহ, আপনাকে তো অনেক হ্যান্ডসাম দেখা যাচ্ছে। ও সিংহেনের গায়ে পড়ে যায়। মেয়ে হতবাক হয়ে যায়। তখন সিংহেন বলে, পাশেই আমার রুম, আমি ওকে নিয়ে যাচ্ছি। সিংহেন ওকে কোলে করে নিয়ে যায়। তখন সুচি সিংহেনকে কিস করছিল। সুচির এই অবস্থা দেখে হাউলিউ মেয়েকে বলে, প্রিন্সেস কিন্তু ওয়াইল্ড। এতে মেয়ে রেগে হাউলিউকে দৌড়ানি দেয়। যাই হোক, সিংহেন ডাক্তার ডাকে। ডাক্তার বলে, ওনাকে ড্রাগ দেওয়া হয়েছে, যাতে কোনো ক্ষতি নেই, এর কোনো অ্যান্টিডোটও নেই, 8 ঘন্টা পরে সে ঠিক হয়ে যাবে। তখনই সুচি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাই সিংহেন ডাক্তারকে পাঠিয়ে দেয়। সুচি সিংহেনকে নিয়ে সেখানে ঠাস করে পড়ে যায়। সিংহেন হেসে বলে, তোমার কি মনে আছে তুমি কে? সুচি বলে, হ্যাঁ, আমি পৃথিবীর সব থেকে কিউট মাশরুম। সিংহেন বলে, ও তাহলে আমি কে? সুচি বলে, তুমি তো অনেক সুন্দর, তোমার চোখ, নাক আর ঠোঁট একদম কিস করার মতো সুন্দর। সিংহেন বলে, কি? তখনই সুচি ওকে কিস করে দেয়। সিংহেন শকড হয়ে যায় আর ওর দিকে এগোতে থাকে, কিন্তু সুচি সরে যায় আর হঠাৎই ঘুমিয়ে পড়ে। এতে সিংহেন বলে ওঠে, আমি কিন্তু এসব মনে রাখবো। পরদিন হাউলিউ সিংহেনকে বলে, আমি খবর পাঠিয়ে দিয়েছি, প্রিন্সেস সুচি এখানে ভালো আছে। সিংহেন বলে, ভালো করেছো, ওরা একটু বেশি করে ফেলেছে। সুচিকে ড্রাগ দেওয়াটা ঠিক হয়নি, তাই ওদের আটকাতে হবে। এদিকে সুচি খুব মজা করে খাবার খাচ্ছিল। তখন মেয়ে জিজ্ঞেস করে, আপনার কি কালকের কথা মনে আছে? সুচি বলে, কালকে? ও একটু চেষ্টা করলে ওর আগের কথা মনে পড়ে যায় আর কাল ও কি করেছে তা ভেবে চিল্লাচিল্লি করতে থাকে। সুচি বুঝতে পারে এসবের পেছনে শাকচুন্নি 4th প্রিন্সেস আছে, তাই ও দৌড়ে এসে ওর বাবাকে সব বলে দেয়। বাবা বলে, ওরা এবার লাইন ক্রস করে ফেলেছে। সুচি বলে, হ্যাঁ, কিন্তু আপনি আবার ওদের উপরে আক্রমণ করেন না। বাবা বলে, না, অন্যভাবে প্রতিশোধ নেব। এজন্য সে এম্পারারের কাছে হাজির হয়, সাথে আরো কিছু মন্ত্রীরা। তারা সবাই মিলেই সু ফ্যামিলির পর্দা ফাঁস করছিল আর এদের কাছে প্রমাণ পাঠিয়েছে সিংহেন। এসব দেখে রাজা ভীষণ রেগে যায়। সে সু ফ্যামিলির উপরে ক্ষেপে গেছে। এসব দেখে প্রিন্স নিং মানে সুচির বাবা অনেক খুশি হচ্ছিল। সে এসে নিজের মেয়েকে সুখবরটা দিয়ে দেয়, যাতে সুচি বলে, বাহ, আপনি তো অনেক কুল। যাতে বাবা বলে, এতে সিংহেন আমাকে অনেক সাহায্য করেছে, তাছাড়া কালও তোমাকে সামলেছিল, তাই তোমার উচিত যুবরাজকে ধন্যবাদ বলা। সুচি চলে আসে, কিন্তু লজ্জার জন্য চুপ করে বসেছিল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কালকের জন্য সরি। সিংহেন বলে, কিসের জন্য? সুচি বলে, আপনি তো জানেন কিসের জন্য, শুধু শুধু জিজ্ঞেস করে আমাকে আরো লজ্জায় ফেলছেন। তখন সিংহেন বলে, তখন তুমি নিজের মধ্যে ছিলে না, তাই আমি রাগ করিনি। তখন সে সুচিকে একটি রুম দেখায় আর এটা দেখে সুচি অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও, আজ না হয় আমি ফ্রিতেই তোমার চিকিৎসা করে দিলাম। সিংহেনও ওর কথা মতো কাজ করে। তখন ও বলে, আমি জানতে পেরেছি সাউসু কোনো কিছু নিয়ে চক্রান্ত করছে, কিন্তু ঠিক কি নিয়ে তা জানতে পারিনি। সুচি বলে, যাই হোক, এখন একটু ঘুমাও। এরপরই বাইরে চিল্লাচিল্লি শুরু হয়। আসলে একটি মেয়ে একটি ফরেন ছেলেকে দেখিয়ে বলছিল, এই ছেলে আমার সাথে অসভ্যতা করেছে। এসব দেখে সুচি আর মেয়েও চলে আসে। তখন সেই মেয়ে সুচিকে টেনে নিয়ে আসে আর বলে, এই ফরেন ছেলে আমার সাথে অসভ্যতা করছে, আমি বেশি কিছু চাই না, আমাকে জরিমানা হিসেবে কিছু টাকা দিয়ে দিলেই হবে। সুচি বুঝতে পারে এই মেয়ে মিথ্যে কথা বলছে, তাই সুচি বলে, তাহলে এই বিষয়ে ইনভেস্টিগেট করা যাক, তোমার পরিচয় সম্পর্কেও তো জানতে হবে। যা শুনে মেয়েটি ভয় পেয়ে যায় আর ক্ষমা চেয়ে চলে যায়। ছেলেটি বলতে থাকে, আমার নাম হে লৌশে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি কি আপনার পরিচয় জানতে পারি? তাহলে একবার গিয়ে ধন্যবাদ বলে আসতাম। সুচি ভাবে, হে, এটা তো বেইসং রাজ্যের রয়্যাল সারনেম, এতে আমরা বুঝতে পারি লৌশে বেইসং রাজ্যের রাজকুমার। যাই হোক, সুচি বলে, এই সামান্য বিষয় নিয়ে এত ভাববেন না, আর সেখান থেকে চলে যায়। সুচি বাইরে গেছিল এটা জেনে সিংহেন হাউলিওর উপর অনেক রেগে যায় আর বলে, এবার থেকে তুমি নিজে সুচির আশেপাশে থাকবে। যাক, এরপর দেখা যায় সবাই এম্পারারের জন্মদিন উপলক্ষে তার সাথে দেখা করতে এসেছে। তখন সুচি পঞ্চম রাজকুমার শাওহানকে দেখতে পায়। আরো ভাবতে থাকে, গল্পে আমি জানতে পেরেছিলাম শাওহান অনেক চতুর
আর সে সবসময় সাহসুর বিরুদ্ধে ছিল। তখনই সিংহেন চলে আসে আর সে সুচির দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে, যেটা ওর বাবা লক্ষ্য করে। বাবা বলে, আমার মেয়ে তো বড় হয়ে গেছে। সুচি বলে, অবশ্যই, আপনার মেয়ে অনেক সুন্দরী কি না? বাবা বলে, কোনো সমস্যায় পড়ো না আবার, তোমার যাকে পছন্দ শুধু আমাকে বলবে, তুমি সব থেকে ভালো ছেলে ডিজার্ভ করো। তখন সেখানে লিউ রাজ্যের রাজকুমারী জিলান চলে আসে। সে এসেছে এই রাজ্যের রাজকুমারকে বিয়ে করতে। এম্পায়ার বলে, আপনার কাকে পছন্দ? সে বলে, তা আপনি ঠিক করুন, কিন্তু যুবরাজ নয়, তার সাথে তো আমাদের অনেক পুরনো সম্পর্ক ছিল। সুচি ভাবতে থাকে, গল্পে তো জেনেছি সিংহেন লিউ রাজ্যের হোস্টেস হিসেবে ছিল, আরো কোনো গল্প আছে নাকি? তখন জিলান বলতে থাকে, আমি যুবরাজকে বিয়ে করতে চাই না, কারণ সে ছোট থেকে ভাই বোনের চরলাথি খেয়ে বড় হয়েছে, সে তার প্রতিবাদই করতে পারেনি। তাছাড়া আমি চাই আমার বর হ্যান্ডসাম, ধনী আর এম্পায়ারও সব থেকে প্রিয় হবে। এসব শুনে সুচি আর সহ্য করতে পারে না। সে জিলানকে চুপ করতে বলে আর বলে, তুমি নিজেকে কি মনে করো যে যুবরাজকে এসব বলছো? তুমি তো লিউ রাজ্যের রাজকুমারী হিসেবে স্বীকৃতিই পাওনি। আগে নিজের চেহারা আয়নায় দেখে এসো। জিলান বলে, তুমি কে? তোমার কি যোগ্যতা আছে? তখন লিকুই দাঁড়ায় আর বলে, যদি সুচির যোগ্যতা না থাকে তাহলে আমার নিশ্চয়ই আছে। এইসব শুনে এম্পায়ার বলে, এই রাজ্যের রাজকুমাররা অসাধারণ, তাই তারা নিজেদের ব্রাইড নিজেরাই খুঁজে নিতে পারবে। তখন আবার বেসং রাজ্যের রাজকুমার এখানে চলে আসে। আসলে এই হলো লৌসের ভাই। সে লৌসের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। এম্পায়ার বলে, আপনার কাকে পছন্দ? সে বলে, শুনেছি প্রিন্সেস সুচি অনেক ভালো। এটা শুনে সিংহেনের ভীষণ রাগ উঠতে থাকে আর সুচির বাবা দৌড়ে গিয়ে তাকে মারতে যায়, যে তোমার এত বড় সাহস আমার মেয়ের কথা বলছো। সবাই কোনো মতে বাবাকে টেনে ধরে রাখে। তখন এম্পায়ার বলে, প্রিন্সেস সুচিকে আমরা অন্য রাজ্যে দিতে পারবো না, সে এই রাজ্যে প্রোটেক্ট থাকবে। সুচি ওর বাবার রাগ কমাতে থাকে। যাক, এরপর দেখা যায় সুচিকে একজন দাস এসে বলে, আপনাকে বাই লিকুই দেখা করতে ডেকেছে। সুচি লিকুয়ের কাছে যায় আর বলে, আপনি আমার হয়ে কথা বলেছিলেন, তাই ধন্যবাদ। তখন লিকুই বলে, জিলান সিংহেনের বিরুদ্ধে কথা বলছিল, আমাকে তো প্রতিবাদ করতেই হতো, আমি ওর মামা। সুচি বলে, কিন্তু আশেপাশে গুজব বলছে বাই ফ্যামিলির সাথে যুবরাজের ভালো সম্পর্ক নয়। লিকুই বলে, তা আমার ফ্যামিলির কথা, কিন্তু আমার সাথে সিংহেনের সম্পর্ক অনেক ভালো। তোমার জানা উচিত কেন সিংহেন লিউ রাজ্যে হোস্টেস হিসেবে গিয়েছিল। আসলে যুদ্ধে হারার পর লিউ রাজ্য লি রাজ্যের কাছে 2 লক্ষ সৈন্য চেয়েছিল, না হয় তাদের যুবরাজকে হোস্ট হিসেবে পাঠাতে হবে। কিন্তু আমার বাবা সৈন্যদের পাঠায়নি, বরঞ্চ সিংহেনকে হোস্টেস হিসেবে পাঠিয়েছে। আমি তখন 13 বছরের ছিলাম, যখন আড়াল থেকে আমার বোন আর আমার বাবার কথা শুনেছিলাম। বোন বলেছিল সিংহেনের মাত্র 5 বছর, ওকে হোস্টেস হিসেবে পাঠানো মানে মৃত্যুর কাছে পাঠানো। তখন তার বাবা বলে, 2 লক্ষ সেনা পাঠানো অসম্ভব। সে বলে, কিন্তু সিংহেন এ রাজ্যের যুবরাজ, আমার ছেলে আপনার নাতি। বাবা বলে, তোমার যে কোনো ছেলে যুবরাজ হতে পারবে। লিকুই বলে, কিন্তু আমার বোন জানতে পেরেছে সিংহেন লিউ রাজ্যে ভালো নেই, এজন্য সে প্রেগনেন্ট থাকা অবস্থায় সুইসাইড করেছে, যেন সিংহেনের জায়গায় আর কেউ যুবরাজ হতে না পারে। মা হিসেবে সে নিজেকে শেষ করে দিয়ে সিংহেনকে বাঁচিয়েছিল। এইসব কথা শুনে সুচি ভাবতে থাকে, গল্পে যেটুকু ছিল তার থেকেও অনেক কিছু ঘটেছে। সুচি বলে, কিন্তু আপনি আমাকে এগুলো বলছেন কেন? লিকুই বলে, আমি বুঝতে পারি সিংহেন তোমাকে পছন্দ করে, তাই তোমার এগুলো জানা উচিত। সিংহেনকে বিষ দেওয়া হয়েছিল। লিউ রাজ্য থেকে ফেরার সময় ওকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে সে কোনোদিন রাতে ঘুমাতে পারত না। তার কি অবস্থা হয়েছিল সেটা তো তুমি জানোই। ও এর প্রতিশোধ নিতে লিউ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর সব সৈন্যদের মেরে ফেলে। কত কষ্টের মধ্যে দিয়ে সে প্রতিরাত কাটায়, একমাত্র তুমি পাশে থাকলেই ও সুস্থ থাকে। এসব শুনে সুচি চুপ হয়ে যায়। ও সিংহেনের কাছে আসে, তখন বলতে থাকে, আমি আগেই লক্ষ্য করেছি সিংহেন মিষ্টি জিনিস বেশি পছন্দ করে, হয়তো ওর অতীত এতটা তিক্ত বলেই। তখন সে সিংহেনকে ক্যান্ডি দেয়, যাতে সিংহেন অনেক খুশি হয় আর বলে, আগেরবার তুমি এমন ভাবে তাকিয়েছিলে যেন আমাকে কাঁচা গিলে ফেলবে, আর এখন ক্যান্ডি দিচ্ছ, তুমি কি আমাকে পছন্দ করো? সুচি বলে, আপনি একটু বেশি ভাবছেন।
সিংহেন বলে, তুমিই তো বলেছিলে আমি হ্যান্ডসাম, এখন আর হ্যান্ডসাম নই। সুচি তখন অনেক প্রশংসা করে দেয়। সিংহেন বলে, আমার তরফ থেকে একটি ভোজের আয়োজন করা হবে। এতদিন তা হয়নি কারণ আমি অসুস্থ ছিলাম, এখন আমার সুস্থ হওয়ার টাইম হয়ে গেছে। সে সুচিকে তাড়াতাড়ি চলে আসতে বলে। সুচি বলে, কিন্তু কেন? সিংহেন বলে, আসতে বলেছি তাই। সুচি ঠিক আছে বলে চলে যায়। তখন সিংহেন সে ক্যান্ডি দেখতে থাকে। তো আমরা বুঝতে পারি যুবরাজ প্রিন্সেস সুচির প্রেমে হাবুডুবু খাচ্ছে। যাই হোক, সেই ভোজের দিন সুচির বাবা ওকে তাড়াতাড়ি যেতে বলছিল, কারণ সুচি ওদের পরিবারের তরফ থেকে নিমন্ত্রণ রক্ষা করবে। তাই সুচি চলে আসে। তখন সেখানে সুমুমুও চলে আসে, অর্থাৎ সেও ভোজে এসেছে। মুমু বলছিল, এরকম ভোজের আয়োজন অসুস্থতার জন্য যুবরাজ অনেকদিন ধরে করে না, তাই এইবার অনেক লোক এসেছে। তাছাড়া অনেকেই বলে যুবরাজ এই ভোজের আয়োজন করেন যেন রাজকুমাররা আর অনেক মান্যগণ্য লোকেরা নিজেদের জন্য কনে পছন্দ করতে পারে। তখনই সুচির সাথে একটি দাসী ধাক্কা খেয়ে চলে যায়। সুচি ব্যাপারটা লক্ষ্য করে। হাউলিও বলে, এই দাসীকে তো অচেনা মনে হচ্ছে, আপনি ভেতরে যান, আমি ব্যাপারটা দেখছি। সুচি ভেতরে গেলে সিংহেনকে দেখতে পায়। দুজনেই খুশি হয়ে যায়। তখন সেখানে লিন চলে আসে আর সুচির সাথে কথা বলতে চায়, কিন্তু সুচি চলে যায়। লিন সিংহেনের সাথে কথা বলতে চায়, তখন সিংহেনও চলে যায়। কি একটা অপমান! সুচি ভেতরে আসলে তাকে লৌসে দেখে ফেলে আর বলে, আরে এটা তো সেই মেয়ে যাকে আমি দেখেই ক্রাশ খেয়েছিলাম। ওর ভাই বলে, তোর জন্য আমি সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম, ওর বাবা আমাকে একটুর জন্য মারেনি। যাই হোক, তখন হঠাৎ একজন লোক বলে ওঠে, প্রিন্সেস, আমি আপনার কথায় রাজি। মুমু বলে, তুমি মদ খেয়ে এসেছো নাকি? সুচি বলে, আমি তো আপনাকে চিনি না। এতে সেই লোক বলে, আপনিই তো দাসীকে দিয়ে আমার সাথে মেসেজ আদান প্রদান করেছেন, এখন না বলে দিচ্ছেন। সুচি বলে, তার প্রমাণ? সে লোক সুচির রুমাল দেখায় যে এটা আপনি দাসীকে দিয়ে পাঠিয়েছিলেন। সুচি বুঝতে পারে যে দাসী ওর সাথে ধাক্কা খেয়ে চলে গেছিল সেই রুমালটা চুরি করেছে। তখন সুচি আরেকটা রুমাল বের করে আর বলে, এটা আমার রুমাল। তখন লিন সেই লোকের হয়ে কথা বলতে থাকে, হয়তো লিনই এগুলো প্ল্যান করেছে। এসব বুঝতে পেরে সুচি বলে, তাহলে ইনভেস্টিগেট করা যাক, আমি কাকে দিয়ে রুমাল পাঠিয়েছি। তখন সিংহেন চলে আসে। আমরা জানতে পারি সিংহেন যখন জেনেছিল যে সুচি রুমাল পাচ্ছে না, তখনই সে আরেকটি রুমাল বানাতে বলেছিল। যাই হোক, ও বলে সকল দরজা জানালা বন্ধ করে দেওয়া হোক আর সকল দাসীকে ধরে ধরে জিজ্ঞেস করা হোক। লিন বুঝতে পারে ও ধরা খাবে, তাই সাউসুকে বলে হেল্প করতে। সাউসু বলে, এসবের দরকার নেই, প্রিন্সেস সুচির কোনো দুর্নাম হবে না। সুচি বলে, থাক তাহলে, কিন্তু আপনি খোঁজ নিতে পারেন এসবের পেছনে কে আছে। সেই লোক ক্ষমা চেয়ে চলে যায়। সুমুমু সবকিছু লিখে রাখছিল আর বলছিল, প্রিন্সেস সুচি একদম পারফেক্ট, সবারই তাকে ব্রাইট হিসেবে পছন্দ হবে। সুচি বলে, এটা লিখো না, আমি বিয়ে করতে চাই না। যা শুনে সিংহেনের মন খারাপ হয়ে যায় যে তাহলে কি সুচি আমাকে পছন্দ করে না। তখনই হাউলিও এসে বলে, বাইরে চলুন। দেখা যায় লিনকে কেউ পানিতে ফেলে দিয়েছিল। তখন সাউসু লিনকে বাঁচিয়েছে। ওদের এভাবে দেখে সবাই বলা বলি করছিল, লিনের তো আর মান সম্মান রইল না। লিন অনেক অপমানিত হচ্ছিল, তাই সাউসু ওকে কোলে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে সিংহেন ভাবছিল সুচি কেন বলল ও বিয়ে করতে চায় না। তখন সেখানে সুচি চলে আসে আর বলে, ধন্যবাদ, আপনি এত তাড়াতাড়ি আমার জন্য রুমাল তৈরি করেছেন, তাও আবার আমার পোশাকের কাপড়ের রুমাল। সিংহেন বলে, তো? সুচি বলে, তার মানে আপনি ভালোই আমার উপরে নজর রাখছেন। সিংহেন বলে, হ্যাঁ হয়তো। তখন সেখানে লৌসে চলে আসে আর বলে, সুচি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? সিংহেন জেলাস হয়ে বলে, উনি ব্যস্ত, যা বলার এখানেই বলুন। তখন লৌসে বলতে শুরু করে যে আমার ভাই আপনার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, এজন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি সত্যি আপনাকে পছন্দ করি। এসব শুনে সিংহেন অনেক রেগে যায়। তখন সুচি তাকে না বলে দেয়। লৌসে বলে, আমরা বন্ধু তো হতে পারি, আপনি কি আমাকে রাজ্য পরিদর্শন করাবেন? সুচি রাজি হয়ে যায় যাতে সিংহেন জ্বলে ওঠে আর সুচিকে বলে, বাইরে আপনার জন্য লোক দাঁড়িয়েছে। সুচি বলে, কিন্তু? সিংহেন বলে, আপনার হয়তো মনে নেই, আপনি ডেকেছেন। সুচি বেরিয়ে আসে। তখন হাউলিও বলে, যুবরাজ আপনাকে এই রুমে আসতে বলেছে।
সুচি খুশি হয়ে ভাবে, তাহলে আপনি কি আমাকে বাড়ি পাঠাতে চান নাকি এখানেই রাখতে চান? ও সেই রুমে গেলে বুঝতে পারে সিংহেন ওকে এখানে পাঠিয়েছে যেন ও তাদের কথা শুনতে পায়। যাই হোক, ওদিকে লৌসে বলছিল, আপনার ভাই শাওসু আমার ভাইয়ের সাথে হাত মিলিয়েছে। সিংহেন বলে, আপনি আমার ভাইয়ের নামে কথা বলছেন, আমি আপনাকে কি করে বিশ্বাস করতে পারি? লৌসে বলে, খোঁজ নিয়ে দেখুন, শাওসু প্রিন্স নিং এর সৈন্যদের মাঝে আমাদের স্পাই পাঠিয়ে দিয়েছে যেন তাদের মধ্যেকার খবর আমরা জানতে পারি, আর প্রত্যেকটা যুদ্ধে বেইসং রাজ্য জিতে যাবে। এসবে ইম্পেরর প্রিন্স নিং এর উপরে রেগে যাবে। অন্য রুম থেকে সুচি এসব শুনছিল। ও ভীষণ ভয় পেয়ে যায় যে ওর বাবার বিরুদ্ধে এরকম চক্রান্ত চলছে, আর বলতে থাকে, শাওসু তুমি যদি আমার পরিবারের ক্ষতি চাও তাহলে দেখবে। এরপর ও বেরিয়ে আসে। সিংহেন বলে, তোমার থেকে আমি অনেক উপকৃত হয়েছি, আমিও উপকার করতে চাই, আমি আমার বাবাকে সৈন্যদের মধ্যে থেকে স্পাই খুঁজতে বলবো। সিংহেন বলে, আমিও এ বিষয়ে খোঁজ নিচ্ছি যে শাওসু কাকে স্পাই হিসেবে পাঠিয়েছে। সুচি বলে, ঠিক আছে, কিন্তু আপনার মন খারাপ কেন? সিংহেন মুখ ঘুরিয়ে নেয়। সুচি বুঝতে পারে না, কিন্তু আমরা তো জানি সুচি বিয়ে করতে চায় না বলেছে বলেই সিংহেন রেগে আছে। যাই হোক, ও বাড়িতে এসে ওর বাবাকে বলে সৈন্যদের মাঝে স্পাই লুকিয়ে আছে। বাবা বলে, তুমি এই কথা কোত্থেকে জেনেছো? সুচি বলতে চায় না, কিন্তু বাবা বোঝা যায় ও সিংহেনের কাছ থেকে জেনেছে। তাই চিল্লাচিল্লি করতে থাকে যে যুবরাজ দেখতে তো ভালো, কিন্তু সে এত অসুস্থ, সে যদি মারা যায়। সুচি বলে, আরে আপনি কি বলছেন? আমি কি বলেছি আমি তাকে পছন্দ করি? বাবা বলে, এত ভেবো না, পছন্দ করবে না কেন? আমি তো বলেইছি তোমার কোনো চিন্তা নেই, যদি তাকে পছন্দ করে থাকো তাহলে যাও তার পেছনে। সেই লেভেলের বাবা, তাই না? যাই হোক, 3 দিন পর সিংহেন আর সুচি বসেছিল। তখন সিংহেন বলে, সেই দাসীকে ধরা হয়েছে যে তোমার রুমাল চুরি করেছিল। তোমার সন্দেহই ঠিক, তাকে লিন এইসব কাজ করতে বলেছিল। সুচি বলে, আমি জানতাম। সিংহেন বলে, একজন স্পাই ধরা পড়েছে, তুমি কি আমার সাথে তাকে দেখতে যেতে চাও? সুচি রাজি হয়। তারা সেখানে আসে। সেই স্পাইকে বেঁধে রাখা হয়েছে। তখন সুচি সামনে আসে। এতে ওই স্পাই বলে, প্রিন্সেস সুচি, আপনি কি জানেন আপনি কার সাথে দাঁড়িয়ে আছেন? ইনি মানুষই নন। সুচি তাকে থামতে বলে। তখন সে বলে, যুবরাজ এই কারাগারের নিচে আরো একটি কারাগার রেখেছে। সে নিজের আঘাত দেখায় আর বলতে থাকে সিংহেন কিভাবে নির্দয়ের মতো মানুষকে শাস্তি দেয়, এমনকি কালই সে একজনের গা থেকে চামড়া আলাদা করে ফেলেছে। এইসব শুনে সুচি একদম শকড হয়ে যায়। সে বলে, আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। এই বলে সে স্পাই সুচির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই মুহূর্তের মধ্যে সিংহেন তলোয়ার নিয়ে তার উপরে আক্রমণ করে দেয়, যার রক্ত ওর মুখে এসে লাগে। সুচি এসব নিজের চোখে দেখে অনেক ভয় পেয়ে যায়। ওর বমি আসতে থাকে, তাই দৌড়ে সেখান থেকে চলে যায়। যা দেখে সিংহেন একদম চমকে যায়। ও অনেক মন খারাপ করে আর চলে আসে। সেখানে লিকুই আসে। তখন হাউলিও বলে, সুচির সামনে ওই স্পাইকে এত কথা বলার সুযোগ কেন দিলেন? লিকুই বলে, কারণ সিংহেন চেয়েছিল সুচি সিংহেনের সম্পর্কে সব জানুক, কিন্তু হয়তো সে হেরে গেছে। সুচি হয়তো সিংহেনকে ভয় পেতে শুরু করেছে। সিংহেন অনেক মন খারাপ করে যে লৌসে কত সহজেই সুচিকে কনফেস করে দিয়েছিল, এমনকি বিয়ের জন্য লোকও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এদিকে আমি, এখন হয়তো সুচি আমাকে ঘৃণা করছে। এরপরই সে আবারও আগের মতো নিজেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, কারণ আজ সুচি ওর কাছে আসেনি। সিংহেন আজ খুব বিষণ্ণ ছিল, আর ওর আগের লিউ রাজ্যে থাকাকালীন টর্চারের কথাও মনে পড়ছিল। বাইরে হাউলিও দাঁড়িয়েছিল, ওর সিংহেনের জন্য খারাপ লাগছিল। তখন সেখানে লিকুই চলে আসে আর বলে, সিংহেন খায়নি বলে তুমিও খাওনি, তাই না? হাউলিও বলে, যুবরাজ ইচ্ছে করে সে স্পাইকে সব বলতে দিয়েছিল। লিকুই বলে, ও ভেবেছিল ওর আসল সত্যিটা জেনেও হয়তো সুচি ওকে মেনে নেবে, এজন্য ও বাজি রেখেছিল। কিন্তু সিংহেন হেরে গেছে। দেখা যায় সুচি যখনই সে ঘটনা মনে করে তখনই ওর বমি চলে আসে, তাই জোর করে ঘুমাতে চায়। সকালে ও যখন সিংহেনের কাছে যাচ্ছিল তখন মেই বলে, সকালে হাউলিও বলে গেছে আজ আপনাকে যেতে হবে না, আর লৌসে আপনাকে ইনভাইট করেছে এই রাজ্য ঘুরে দেখাতে। সুচি না করবে কি করে, তাই লৌসের সাথে চলে আসে। লৌসে মানুষটা তো ভালো, সেটা তো আমরা জেনেইছি।
এখন আমরা বুঝতে পারি সে সত্যিই সূচিকে অনেক পছন্দ করতে শুরু করেছে। তাই ও জিজ্ঞেস করে, এটাই কি আমাদের শেষ দেখা? সূচি বলে, হয়তো, কারণ আমাদের রাজ্য অনেক দূরে দূরে। লৌসে বলে, আপনি যখন প্রথম আমাকে দেখেছিলেন তখন কি ভেবেছিলেন? সূচি বলে, আমি তো ভেবেছিলাম আপনি বেচারা একজন লোক যাকে একটি মেয়ে টাকার জন্য ফাঁসাচ্ছে। তখন সূচি দোকান থেকে একটি ঘাস ফড়িং কেনে। লৌসে ভাবে সূচি এটা ওকে দেবে, কিন্তু সূচি সেটা নিজের কাছেই রেখে দেয় যাতে ও হতবাক হয়ে যায়। এরপর ওরা একসাথে বসে। তখন লৌসে বলে, আপনি যদি প্রিন্সেস না হয়ে সাধারণ কেউ হতেন আর এম্পায়ার যদি আপনাকে আদেশ করতো আমাকে বিয়ে করতে, তাহলে আপনি কি করতেন? সূচি বলে, আমি বিয়ে করতাম না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। আপনিও আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমাকে দেখে পছন্দ করেছেন। একদিন আপনি যখন ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন তখন আপনি বুঝতে পারবেন। তখন লৌসে ভাবতে থাকে, আপনি সে যাকে আমি ভালোবেসে ফেলেছি। মনে হয় না আমি আরো কাউকে খুঁজে পাবো। তখন সে সূচিকে একটি চিঠি দিয়ে দেয় আর বাড়ি গিয়ে সেটা পড়তে বলে। এটাই তো আমাদের শেষ দেখা। সূচি বাড়ি এসে সেটা পড়তে থাকে। তখন মেয়ে এসে বলতে থাকে, হাউলিও বলেছে আপনাকে একবার যুবরাজের কাছে যেতে, কারণ তার শরীরটা ভালো না। এটা শুনে সূচি অনেক অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি সিংহেনের কাছে চলে যায়। সূচি বলে, কি হয়েছে আপনার? সিংহেন বলে, তুমি লৌসের সাথে ঘুরতে গিয়েছিলে? সূচি বলে, আপনি আমার পেছনে লোক পাঠিয়েছিলেন, কিন্তু কেন? সিংহেন বলে, কি বলেছে ও? সূচি বলে, সে বলেছে আমি তার সাথে বেইসিং শহরে যাব কিনা। তখন সিংহেন রেগে সূচির হাত চেপে ধরে। সূচি ভয় পেয়ে যায়। সিংহেন বলে, তুমি কি বলেছ? তুমি রাজি হওনি, তাই না? সূচি ভয় পেয়ে চুপ ছিল। এজন্য সিংহেন তাকে টেনে কোলে বসায় আর বলে, আমার সাথে থাকাই কি ভালো না? তুমি যাবে না তো আমাকে ছেড়ে? সূচি বুঝতে পারে সিংহেনের আবারও অ্যাটাক এসেছিল, তাই ওর মেজাজটা বিগড়ে আছে। এজন্য সূচি বলে, ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। সিংহেন খুশি হয়ে যায় আর সূচিও খুশি হয়। রাতে ওরা একসাথেই ছিল। পরদিন সূচির ঘুম ভাঙলে সিংহেন বলে, উঠে পড়েছ? তুমি কি আমার উপরে রেগে নেই? সূচি বলে, আমি রেগে থাকবো কেন? কোন দুঃখে? সিংহেন বলে, সেদিন তুমি দৌড়ে চলে গিয়েছিলে, তুমি আমার থেকে ভয় পাচ্ছ না বুঝি? সূচি বলে, কি জ্বালা, আমি কোনোদিন রক্তপাত দেখিনি, কিন্তু আমার সামনে ওই লোককে মেরে ফেলেছ। আমি কিরকম ভাবে রিয়েক্ট করতাম তাহলে? তুমি জানো এরপর থেকে 3 দিন আমি মাংস খেতে পারিনি। সিংহেন বলে, তো তুমি আমার উপরে রেগে নেই? সূচি বলে, না, এরপর থেকে কাউকে মারলে ক্ষত একটু কম রেখো, যেন রক্তপাত বেশি না হয়। সিংহেন এইমাত্র একটু স্বস্তি পায়। তখন সূচি বলে, তুমি কি সত্যি এই স্পাইয়ের কথা মতো মানুষদের শাস্তি দাও? এতে সিংহেন বলে, স্পাই যার কথা বলেছে ও আমার হয়ে কাজ করত, কিন্তু পরে আমি জানতে পারি ও মেয়েদের অ্যাসল্ট করত। এজন্য আমি ওর 2 পা আর 2 হাত ভেঙে দিয়েছি। সূচি বলে, এটা অনেক ক্রুয়াল, কিন্তু ওর এটা প্রাপ্য। সিংহেন বলে, তোমার লৌসেনকে কেমন লেগেছে? সূচি বলে, ও মানুষ খারাপ না, ভালোই, যাতে সিংহেন আবারও রেগে যায়। সূচি বলে, হইছে, এত জেলাস হও না। যদিও ওর সাথে গেলে আমি হর্স রাইড করতে পারতাম, কিন্তু এখানকার মতো খুশি থাকতে পারতাম না। আমি এখানেই খুশি। সূচি সে ঘাস ফড়িংটা দেয়। সিংহেন বলে, ওই লৌসেকেও এটা দিয়েছ নাকি? সূচি বলে, না, শুধু তোমার জন্য এনেছি। সিংহেন বলে, তাহলে চলো, তোমাকে হর্স রাইডিং শেখাবো। তোমাকে আর লৌসের সাথে যেতে হবে না, আমার সাথেই থাকো। সামনেই রয়্যাল হান্ট। যা শুনে সূচি লাফিয়ে ওঠে আর ভাবতে থাকে, গল্পে শুনেছি এই রয়্যাল হান্টের সময়ই সিংহেন বেশি অসুস্থ হয়ে যায় আর মারা যায়। এজন্য ও অনেক ভয় পেয়ে যায় যে সিংহেনে যদি সত্যি কিছু হয়ে যায়। ও এইসব নিয়ে বিড়বিড় করছিল, যা ওর বাবা শুনে ফেলে আর লাফিয়ে ওঠে যে কে মারা যাবে। সূচি বলে, আগে শুনুন, আমাকে হান্টিং রাইডে ডাকা হয়েছে, আমি যাব না। বাবা বলে, আরে ভয় পেও না, তোমার শরীরে আমার রক্তই বইছে, অবশ্যই তুমি পারবে। এজন্য সূচি চলে আসে। মেয়ে বলে, এখনই সবাই বের হয়েছে, তাই আপনিও এখনই যান সবার সাথে। সূচি বলে, আমরা যদি 2 ঘন্টার মধ্যে ফেরত না আসি তাহলে বাবাকে বলবে সৈন্যদের নিয়ে চলে আসতে। এদিকে লিন আর শাওসুও এখানে এসেছে। সূচিকে আজ খুব সুন্দর লাগছিল, যা দেখে শাওসু ইমপ্রেস হয়ে যায়। এসব দেখে লিন জেলাস হয়, তাই লিন আর 4th প্রিন্সেস মনে করিয়ে দেয় সূচি শাওসুকে বিয়ে করতে না করে দিয়েছিল।
এতে সাহসুর সম্মানে আঘাত লাগে আর সূচির দিকে তীর ছুড়ে দেয়, কিন্তু তা সূচির হেয়ার ক্লিপে লাগে। সূচি প্রচুর রেগে যায় আর সাহসুর গায়ে চাবুকের আঘাত করে। সাহসু বলে, তুমি কি পাগল? একজন রাজকুমারের গায়ে হাত তোলার শাস্তি কি তুমি জানো? সূচি বলে, তুমি পাগল, একজন রাজকুমারীর গায়ে তীর ছুটতে চেয়েছো তুমি। লিন বলে, সাহসু ভুল করে এটা করেছে। সূচি বলে, তাহলে আমার হাতও পিছলে গেছে। সাহসু চিল্লাচিল্লি করছিল, তখন সেখানে সিংহেন চলে আসে আর বলে, এখানে কি হয়েছে? সূচি বলে, সাহসু আমাকে ভুল করে আঘাত করতে চেয়েছিল আর আমি ভুল করে আঘাত করে দিয়েছি, সামান্য বিষয়। সাহসু বলে, হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয়েছে। সিংহেন বলে, তাহলে তোমার আঘাতে ওষুধ লাগিয়ে নিও, আর সূচিকে নিয়ে চলে আসে। সূচি বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার উপরে রেগে যাবে। এতে সিংহেন বলে, ভবিষ্যতে এমন কিছু হলে তুমি অবশ্যই প্রতিবাদ করবে, তোমার বাবা তোমাকে প্রোটেক্ট করতে পারবে আর আমিও তোমার পাশে আছি। এতে সূচি খুব খুশি হয়। এদিকে এম্পায়ার আর প্রিন্স নিং চেস খেলছিল, তখন এক দাস এসে এই ঝগড়ার কথা বলে দেয়। প্রিন্স নিং ক্ষমা চায় যে আমার মেয়ে আপনার ছেলেকে আঘাত করেছে। এতে এম্পায়ার বলে, বাচ্চাদের মধ্যে ঝগড়া হতেই পারে, কিন্তু প্রিন্স নিং নিজের মেয়ের প্রতি গর্ববোধ করছিল আর এম্পায়ার ভাবছিল, তোমার মেয়ের এত বড় সাহস, আমার ছেলেকে আঘাত করেছে। অন্ধকার হয়ে যায় আর বৃষ্টিও শুরু হয়। তখন সিংহেন খেয়াল করে সূচি অনেক ঘাবড়ে আছে, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে? সূচি বলে, সকাল থেকে আমার কেমন জানি লাগছিল। সিংহেন বলে, এজন্য তুমি রেডি হয়ে এসেছ? হ্যাঁ, আজ হয়তো আক্রমণ করা হবে, কিন্তু চিন্তা করো না, টার্গেট হলাম আমি। সূচি ওর হাত ধরে বলে, এটা আবার কেমন কথা? সূচি তার জন্য চিন্তা করছে, এজন্য সিংহেন খুশি হয়। সূচি বলে, এই সিচুয়েশনে তুমি হাসছো কেন? সিংহেন ভাবে, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই, কিন্তু তুমি ফেরত যেতে পারবে না। তখনই ওদের উপরে আক্রমণ করা শুরু হয়। সিংহেন সাথে সাথে সতর্ক হয়ে যায় আর ফাইট ব্যাক করতে থাকে। সে খুবই কুল কায়দায় ফাইট করছিল। তখন আড়াল থেকে এক সৈন্য সিংহেনের দিকে তীর ছুড়ে দেয়। এটা সূচি দেখে ফেলে। ও দৌড়ে সিংহেনের কাছে যায় আর তীরটা সূচির বুকে লেগে যায়। সিংহেন সূচিকে ধরে ফেলে আর তখনই সূচির বাবাও সৈন্য নিয়ে সেখানে চলে আসে। সে নিজের মেয়ের এই অবস্থা দেখে থমকে যায়। সিংহেন সূচিকে জড়িয়ে ধরে রাখে। তীর লাগার জন্য সূচির চিকিৎসা করা হচ্ছিল। তখন ডাক্তার বলতে থাকে, প্রিন্সেস সূচি প্রিন্স নিং এর মেয়ে। তাছাড়া তাকে যখন ড্রাগ দেওয়া হয়েছিল তখন সে যুবরাজের সাথে ছিল, অর্থাৎ তার চিকিৎসা করতে না পারলে আমার অবস্থা কাহিল হতো। আমি হয়তো যুবরাজের মুখোমুখি হতেও পারতাম না। এতে আমরা বুঝতে পারি সূচি এখন ঠিক আছে। তখন মেয়ে দেখে সূচির হাতে একটি ফুল রয়েছে। এটা দেখে ডাক্তার হতবাক হয়ে যায় আর বলে, এটা খুবই উপকারী জড়িবুটি। সে যখন ফিরছিল তখন প্রিন্স নিং জিজ্ঞেস করে, সূচি কেমন আছে? ডাক্তার বলে, তীর বের করা হয়েছে, সে এখন বিপদমুক্ত ঠিকই, রাতে একটু জ্বর আসতে পারে, কিন্তু সকালে তা সেরে যাবে। সিংহেন ভেতরে যেতে যায়, কিন্তু প্রিন্স নিং তাকে ফিরে যেতে বলে। এতে সিংহেন বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সে ডাক্তারের সাথে কথা বলতে আসে। তখন ডাক্তার বলে, সেই তীরে কোনো বিষ ছিল না, কিন্তু এক ধরনের লিকুইড ছিল, যেটা অনেক হাড় বেটে তৈরি করা হয়। এটা সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু যার শরীরে বিষ রয়েছে তার মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এইটা একমাত্র সিংহেনের জন্যই তৈরি করা হয়েছিল, কারণ ওর শরীরে বিষ রয়েছে। যাই হোক, তখন সে এই ফুলটা দেখায় আর বলে, এটা প্রিন্সেস সূচির হাতে ছিল, আর এটাই আপনার বিষ নির্মূলের শেষ উপাদান। সিংহেনের মনে পড়ে ফরচুন টেলার তাকে বলেছিল, এই ফুল খোঁজা খুব কঠিন, এটা বাইরে থেকে চেনাই যায় না। যখন এই ফুলটা পুরোপুরি ফুটে যায় তখনই এটা চেনা সম্ভব, কিন্তু এটা কখন ফুটবে সেটা এই ফুলও জানে না। এটা আমি বানিয়ে বললাম আর কি। যাই হোক, সিংহেন বলে, আমি এটা খুঁজতে লোক লাগাবো। তাহলে আপনার ভাষাতেই বলি যে ভাগ্যের উপরে নির্ভর করছি। এটা সিংহেন ব্যঙ্গ করে বলেছিল, কারণ ও তো ভাগ্যে বিশ্বাস করতো না, কিন্তু এখন ও অবাক হয়ে যায়, কারণ এটা সূচির হাতে পাওয়া গেছে, আর সূচির সাথে থাকলেই সে শান্ত থাকতে পারে। তাহলে সূচি কি তার ভাগ্যে জুড়ে থাকা মেয়ে? অন্যদিকে প্রিন্স নিং জানতে পারে তাদের ইম্পেরর ডেকেছে। সে সেখানে গেলে ইম্পেরর জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন যুবরাজের উপরে আক্রমণ করা হয়েছে? প্রিন্স নিং বলে, আমার মেয়ে অনেক বুদ্ধিমতী,
সে নিজের দাসীকে বলে গেছে 2 ঘন্টার মধ্যে তারা ফেরত না আসলে আমি যেন সৈন্য নিয়ে সেখানে যাই। এম্পারার বলে, আপনি ভবিষ্যতে রাজাকে বাঁচিয়েছেন, আপনি কি চান? প্রিন্স নিং বলে, আমি কিছু চাই না, ভবিষ্যতে আমার মেয়ে কিছু চাইলে তাকে দিবেন। এম্পারার রাজি হয়। তখন সেখানে সিংহেন আর শাওসু চলে আসে। প্রিন্স নিং বলে, এই অ্যাটাক কে করেছে তা জানা যায়নি, কিন্তু তাদের লিডারের থেকে এই টোকেনটা পাওয়া গেছে, যেটা তৃতীয় প্রিন্স শাওসুর। শাওসু বসে পড়ে আর বলে, আমি এসব কিছুই করিনি। এম্পারার বলে, যুবরাজের কি মনে হয়? সিংহেন বলে, আমারও তাই মনে হয়, শাওসু এরকমটা করবে না, তাছাড়া সে আমার ভাই। এম্পারার সবাইকে যেতে বলে, সিংহেনকে বাদ দিয়ে। সবাই চলে গেলে এম্পারার জিজ্ঞেস করে, তুমি এসব করেছো নাকি? সিংহেন অবাক হয়ে বলে, আমি এরকমটা কেন করব? আমার কি তাহলে লিউ রাজ্যেই মরা উচিত ছিল, যেখানে আমার বাবাই আমাকে বিশ্বাস করে না? এম্পারার বলে, আমি শুধু জিজ্ঞেস করছি, আমি তোমাকে বিশ্বাস করি। সিংহেন বলে, আমি একটা জিনিস চাই। আমার জন্য প্রিন্সেস সুচি নিজের জীবন বাজিতে রেখেছে, অথচ সে সুস্থ নেই। সে যখন ঠিক হবে তখন আমি তার ঋণের জন্য তাকে বিয়ে করতে চাই। কিন্তু এম্পারার বলে, এই বিষয়ে পরে কথা বলবো। সিংহেন মন খারাপ করে চলে যায়। ও আসে সুচির কাছে আর ভাবতে থাকে, তোমার সাথে প্রথম দেখাতেই আমি বুঝতে পারি তুমি আমাকে শান্ত রাখতে পারো। তোমার প্রতিটা এক্সপ্রেশন আমাকে খুশি করে। তুমি একজন যে আমাকে একজন মানুষের মতো ট্রিট করে। আমি একজনকে পেয়ে গেছি যে আমাকে নিয়ে ভাবে। আমরা দেখতে পাই মেয়ে বাইরে বসে তাদের দেখছিল। যাই হোক, পরদিন সুচির জ্ঞান ফিরলে ও বলতে থাকে, তীর খেলে এত ব্যথা করে, আগে তো জানতাম না। তখন মেয়ে দেখে সুচি উঠে পড়েছে, তাই ও দৌড়ে চলে যায় প্রিন্স নিংকে ডাকতে। প্রিন্স নিং আর ডাক্তার আসে। ডাক্তার চেক করে চলে গেলে প্রিন্স নিং সুচিকে বকতে থাকে যে, তুমি যুবরাজকে এতটাই পছন্দ করো, নিজে তীরের সামনে চলে গেলে। সুচি একদম চুপ করে থাকে। প্রিন্স নিং বলে, পছন্দ করলে চুপ করে বসে আছো কেন? যাও ওর পেছনে। যুবরাজকে রাজি করানো সহজ হবে, কিন্তু এম্পারারকে অনেক কঠিন হয়ে যাবে, তবুও আমি তাকে রাজি করাবই। সে চলে যায়। তখন মেয়ে কাল কি কি হয়েছে সব বলে আর বলে, যুবরাজ পুরো রাত আপনার পাশে বসেছিল। সুচি ভাবে তাহলে এই ব্যথা সহ্য করা কাজে লেগেছে। সুচি ঘুম থেকে উঠে দেখে সিংহেন বসে আছে, তাই বলতে থাকে, কত সুন্দর স্বপ্ন। কিন্তু পরে খেয়াল করে সত্যিই সিংহেন এখানে এসেছে, তাই বলতে থাকে, তুমি এখানে কি করছো? সিংহেন বলে, এখন তুমি কেমন আছো? সুচি বলে, ভালো। ওর অদ্ভুত ব্যবহার দেখে সিংহেন বলে, কি হয়েছে? সুচি বলে, দেখো, আমি প্রথমবার প্রেমে পড়েছি, তাই আমার অভিজ্ঞতা নেই। সিংহেন বলে, কি? সুচি বলে, তুমি আমাকে এখনো ধন্যবাদ বলনি। সিংহেন বলে, ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, তোমাকে কিছু দেওয়ার আছে। এই বলে ও সুচির দিকে এগোতে থাকে। পরে বলে ওঠে, আচ্ছা, তোমার কি মনে হয় এই অ্যাটাক শাওসু করেছে? সুচি বলে, না, শাওসু এতটাও বোকা নয়, সে নিজের টোকেন সেখানে ফেলে আসবে না। আমি অন্য কেউ হলে তো তোমাকেই সন্দেহ করতাম। সিংহেন হেসে বলে, ঠিকই ধরেছ, অ্যাটাক ঠিকই হয়েছিল, আমি শুধু সে টোকেনটা রেখে এসেছিলাম। অন্যদিকে সুয়ের সাথে আমরা পঞ্চম রাজকুমার শাওহানকে দেখতে পাই, মানে নিজের আন্টির সাথে আর কি ইটিস পিটিস। যাই হোক, সু বলে, টোকেন তুমি রেখেছো? শাওহান বলে, তুমি সবসময় আমাকে সন্দেহ করো। সু বলে, আমি কাউকে সহজে বিশ্বাস করি না। যাই হোক, অন্যদিকে সুচি আর সিংহেন বুঝতে পারে সবকিছুর পেছনে ডেঞ্জারাস একজনের হাত রয়েছে। তখন সিংহেন আবারও তাকে ধন্যবাদ দেয় আর কমলা খাইয়ে দিতে থাকে। সুচি ভীষণ খুশি হয়। এরপর থেকে সিংহেন সুচির অনেক খ্যাদমত করতে থাকে, যাতে আমাদের সবার স্ট্যান্ডার্ড উঁচু হয়ে যায়। একদিন সে সুচিকে ওয়ে গার্ডেনে নিয়ে আসে। সুচি বলে, এই গার্ডেন তো শুধু রয়্যাল ইভেন্টের জন্যই খোলা হয়, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? সিংহেন বলে, কেন, লৌসের সাথে তুমি ঘুরতে গিয়েছিলে, আমার সাথে আসতে পারবে না? সুচি বলে, আরে থাক থাক, তুমি আবার জেলাস হচ্ছ কেন? তখনই সেখানে সিংহেনের কাজিন বাইশু চলে আসে আর সিংহেনের সাথে গায়ে পড়ে কথা বলতে থাকে। সুচি বলে, আপনি তো অনেক সুন্দরী, ধন্যবাদ আমার কাজিনকে বাঁচানোর জন্য। তখন হাওলিউ সিংহেনকে নিয়ে যায় আর বাইসুর আসল রূপ বেরিয়ে পড়ে। বাইসু বলতে থাকে, তুমি কি সিংহেনকে পছন্দ করো? তুমি কি জানো সিংহেন আসলে কেমন? ওর শরীর দুর্বল হলেও ওর মন অনেক কঠোর। সুচি ভাবে, হ জানি। বাইসু বলে, সিংহেন শুধু তোমার সাথে ভালো ব্যবহার করছে তোমার বাবার সৈন্যদের জন্য। ওর বিয়ে আমার সাথেই হবে, সেটা আগে থেকেই ঠিক করা।
কারণ আমার সাথে বিয়ে হলেই ডুক অফ স্টেট এর সাথে সিংহেনের সম্পর্ক ভালো হবে। আচ্ছা ধরো আমি তোমাকে সিংহেন দিয়ে দিলাম, ও তোমাকে বিয়ে করলো, কিন্তু তারপর ও রাজা হলে তাকে আরো বিয়ে করতে হবে। এসব শুনে সূচি বলে, যদি এমনটাই হয় তাহলে সিংহেনকে নিয়ে যাও, আমি অন্য কাউকে খুঁজে নেব। বাইশু বলে, তুমি কি পাগল? সূচি বলে, ও যদি শুধু আমাকে স্ত্রী রাখতে চায় তাহলে আমি ওকে বিয়ে করব, না হলে তুমিও ওকে নিয়ে যাও। সূচি রেগে চলে আসছিল, তখন সিংহেন সূচিকে দেখে ওর পেছনে দৌড় দেয়। সূচি তাড়াতাড়ি আসতে গিয়ে পা মুচকে যায়, তখন সিংহেন ওকে ধরে ফেলে আর সবার সামনে কোলে তুলে নেয়। সূচি বলে, সব তোমার দোষ, তুমি একটা শয়তান। সিংহেন বলে, ঠিক আছে আমি একটা শয়তান। ও সূচির পায়ের খেয়াল রাখছিল, তখনও সূচি রাগ দেখাচ্ছিল। তাই সিংহেন বলে, আমার ভুল, আমার উচিত হয়নি তোমাকে বাইশুর সাথে রেখে আসা। ও তোমাকে কিছু বলেছে? সূচি বলে, তোমার কাজিন কোনো গুজব শুনেছে যে তুমি আমাকে বিয়ে করবে। আমি জানি ও ডুক অফ স্টেটের সাইডের, কিন্তু আমি তো একজন প্রিন্সেস। সিংহেন বলে, ডুক অফ স্টেট আর বাইশু সবার থেকে তুমি বেশি জরুরি আমার কাছে। যা শুনে সূচি অনেক খুশি হয়ে যায় আর আবার নিজের পা দিয়ে দেয়। এরপর সিংহেন আসে ওর নানার সাথে দেখা করতে। তখন ও বলতে থাকে, আপনি কেন বাইশুকে সূচির কাছে পাঠিয়েছিলেন? আমি শুধু সূচিকেই বিয়ে করব, বাইশুকে নয়। সে অনেক রেগে যায় আর বলে, আমার থেকেও বেশি হয়ে গেল, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। সিংহেন বলে, সূচি সবার থেকে বেশি, আর ভালোর জন্য? আমার ভালোর জন্যই আপনি আমাকে লিউ রাজ্যে হোস্টেস হিসেবে পাঠিয়েছিলেন? আমার ভালোর জন্যই আপনি আমাকে ইগনোর করেছিলেন? না, সব আপনার ভালোর জন্য। সে বলে, ঠিক আছে, তোমার যদি সূচিকে এতটাই পছন্দ হয়ে থাকে তাহলে তুমি ওকে কনকিউবাইন হিসেবে রাখতে পারো, কিন্তু বাইশুই হবে তোমার স্ত্রী। সিংহেন ভীষণ রেগে যায় আর বলে, আমি সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমার বিয়ে নিয়ে আপনারা কেউ মাথা ঘামাবেন না। সে চলে আসে, তখন বাইশু ওকে থামায় আর বলে, আমি শুনলাম তুমি সূচিকেই বিয়ে করতে চাও। আমি ছোট থেকে শুনে এসেছি আমি তোমার স্ত্রী হব। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন সূচির সাথে ঝগড়া করব না, আমি কোনো পজিশনও চাই না, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো? সিংহেন বলে, তা সম্ভব নয়, আমার কাছে শুধু সূচিই থাকবে। যাই হোক, এদিকে মুমু সূচির কাছে চলে আসে আর বলতে থাকে, শুনলাম যুবরাজ অনেক কষ্টে ওয়ে গার্ডেন ম্যানেজ করেছে আপনাকে সেখানে ঘুরতে নিয়ে যেতে। আপনি কি যুবরাজকে পছন্দ করেন? তখন সিংহেন আড়াল থেকে এসব শুনছিল। সূচি বলে, সে যুবরাজ, ভবিষ্যতে এম্পারার হবে, তাকে একাধিক বিয়ে করতে হবে। আমি তা চাই না, আমি শুধু চাই যে সে শুধু আমারই থাকুক। ভালোবাসার জন্য আমি অন্যদের সাথে মারামারি করতে পারবো না। জীবনে কি চাই? খাবার, পানি আর একটু শান্তি। কোনো চিন্তা ছাড়া জীবনটা কাটাতে চাই, কিন্তু ভালোবাসা এত ঝামেলার কেন? তখনই সেখানে সিংহেন প্রবেশ করে, যাতে মুমু দৌড় দেয়। সূচি বলে, এত রাতে তুমি এখানে কি করছো? সিংহেন বলে, এখন আমি যা করবো এতে একটু ব্যথা হতে পারে। ও সূচিকে টেবিলে বসিয়ে দেয় আর জামা খুলতে থাকে। হ্যাঁ, তোমাদের মতোই সূচি ভাবছিল সিংহেন উল্টোপাল্টা কিছু করবে, কিন্তু সিংহেন সূচি সেই ক্ষতে একটি আইরিশ ফুলের ট্যাটু করে দেয়। সূচি বলে, এটার মানে কি? সিংহেন বলে, এর মানে তুমি জানো না? তাই ও কথা ঘুরাতে থাকে যে আমার জন্যই তোমার এই ক্ষত হয়েছে, তাই আমি কি করে এটা আগলিয়ে রাখতে পারি। দেখা যায় মুমু এখনো যায়নি, ও এসব দেখছিল আর বলে, আইরিশ ফুল মানে হলো ভালোবাসার সিম্বল। তো আসলে সিংহেন সূচিকে ইনডাইরেক্ট প্রপোজ করেছে, কিন্তু সূচি বুঝতেই পারেনি। মুমু তো অনেক খুশি হচ্ছিল। তখন সিংহেন বলে, সরি, বাইশু তোমাকে অনেক কথা বলেছে, কিন্তু আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তুমি। সূচি ভাবে, আমি শুধু শুধু চিন্তা করলে কোনো লাভ হবে না, বরঞ্চ কষ্টই পাবো। তাই সূচি সকল চিন্তা বাদ দিয়ে দেয়। ওরা বাইরে আসে। সূচি জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে পছন্দ করতে শুরু করেছো? দেখো, এটা আমি না, মুমু জানতে চায়। সিংহেন হেসে বলে, কারণ তুমি একজন যে আমার হয়ে কথা বলেছে। সূচি বলে, শুধু এইটুকুই? সিংহেন বলে, সবার কাছ থেকে অবহেলা পেয়ে কেউ যদি এমন কাউকে পায় যে তার জন্য ভাবে, তাহলে মনে হয় পুরো পৃথিবীকে বলি, দেখলে, কেউ একজন জানে আমি ভুল নই। সূচি বলে, আমার জন্য তুমি সবার থেকে আলাদা। সিংহেন অনেক খুশি হয়ে যায়। তাই সূচি বলে, এত খুশি হও না, এখনো তোমার অনেক খুঁত আছে, এই তারাগুলোর মতো। সিংহেন বলে, আর আমার গুণ? সূচি বলে, সূর্যের মতো। সিংহেন বলে, তুমি কেন আমাকে পছন্দ করতে শুরু করেছো?
সূচি বলে, কারণ যখন সূর্য উদয় হয় তখন সব তারা গায়েব হয়ে যায়। সিংহেন বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমাকে পছন্দ করো। ও সূচির দিকেই তাকিয়ে থাকে আর কাছে এগোতে থাকে, কিন্তু সূচি বলে, তারা দেখো। সিংহেন বলে, কালই আমার শরীরে বিষের চিকিৎসা করা হবে, কারণ ঔষধ তৈরি হয়ে গেছে। সূচি বলে, আমিও যাব তোমার সাথে। পরদিন সিংহেনের চিকিৎসা করা হচ্ছিল। বাইরে সূচি আর লিকুই অপেক্ষা করছিল। সূচি বলে, 6 ঘন্টা হয়ে গেছে এই চিকিৎসার, এখনো মাস্টার আর সিংহেন কেউ বাইরে আসেনি। আমি তো শুনেছি শরীর থেকে বিষ সরাতে অনেক ব্যথা হয়, তাহলে সিংহেনের কোনো শব্দই তো পাচ্ছি না। লিকুই বলে, 7 বছর আগেও এই চিকিৎসা একবার করা হয়েছিল, তখনও সিংহেন কোনো শব্দ করেনি। সূচি বলে, আপনি বলছেন সিংহেনের মধ্যে এই বিষের প্রভাব 7 বছর ধরে রয়েছে? লিকুই বলে, হ্যাঁ, 15 বছর বয়সে সিংহেনকে এই বিষ দেওয়া হয়েছিল। ও কখনো কান্না করেনি, হয়তো শরীরে ব্যথার থেকে ওর মনের ব্যথা আরো বেশি। এসব শুনে সূচির অনেক খারাপ লাগে। চিকিৎসা শেষ হলে সূচি সিংহেনের কাছে যায় আর জিজ্ঞেস করে, তোমার কি এখনো ব্যথা করছে? সিংহেনের মনে পড়ে এভাবে শুধু তাকে তার মায়ে জিজ্ঞেস করেছিল, আর কেউ তার জন্য এতটা ভাবে না। ও বলে, হ্যাঁ, খুব ব্যথা করছে। সূচি তাকে একটা পিঠা খেতে দেয়। সিংহেন বলে 15 বছর বয়সে আমি যখন ফিরেছিলাম তখন আমার এই পিঠাটা খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আমার বাবা আমাকে তা দেয়নি, তাই আমি আর কোনোদিন এই পিঠা খাইনি। আরে বেচারা যুবরাজের লাভ কি তাহলে? এর চেয়ে আমার মতো গরিব হলে ভালো। যাই হোক, এরপর মাস্টার সূচিকে বলে, সিংহেনের শরীর থেকে সকল বিষ বের করা হয়েছে, এখন শুধু তাকে একটি মেডিকেল বাথ নিতে হবে। সূচি বলে, আমি তার ব্যবস্থা করব। অন্যদিকে কনসার্ট শু অনেক রেগেছিল। তখন সেখানে শাওহান আসে। শু বলে, তোমার সাহস কি করে হলো, আবার নিজের মুখ দেখাতে এসেছো? সিংহেনের ভেতর থেকে সব বিষ বের করা হয়ে গেছে, সেই অ্যাটাক থেকেও সিংহেন বেঁচে গেছে। শাওহান বলে, আমি জানি। শু রেগে তাকে একটি চড় মেরে দেয়, যে তোমরা মিলে আমাকে ধোকা দিচ্ছ। শাওহান তাকে জড়িয়ে ধরে শান্ত করতে চায়, তখন শু তার ঘাড়ে কামড়ে দেয়। শাওহান বলে, আমি তোমাকে ধোকা দেব না। শু বলে, ব্যথা করছে? আমার হার্ট এর থেকেও ব্যথা করছে। শাওহান বলে, আজ যখন সিংহেনের বিষ পুরোপুরি চলে যাবে তখন সিংহেন অনেক দুর্বল হয়ে যাবে, তখনই আমাদের কাছে একটি সুযোগ আসবে, আপনি নিশ্চয়ই সুখবর পাবেন। শু অনেক খুশি হয়। দেখা যায় সূচি নিজের গোসলখানাতেই সিংহেনের সে মেডিকেল বাথের বন্দোবস্ত করেছে। সিংহেনকে দেখে সূচি অনেক লজ্জা পাচ্ছিল। তখনই বাইরে মেয়ে চিল্লাচিল্লি করছিল, আপনারা কোথায় যাচ্ছেন? ভেতরে প্রিন্সেস সূচি আছে, কেউ ভেতরে যেতে পারবেন না। সৈন্যরা বলে, এখানে এক গুপ্ত ঘাতক ঢুকে পড়েছে। সাহসু বলে, ওই গুপ্ত ঘাতক আমার উপরে আক্রমণ করেছিল, সে নিশ্চয়ই প্রিন্সেস সূচিকে থ্রেট করছে ভেতরে কাউকে না আসতে দিতে, তাই সে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। আসলে সাহসুকে শাওহান পাঠিয়েছে, কারণ একবার সাহসু সূচির গোসলখানায় ঢুকে পড়লে তাদের বদনাম বের হবে, আর সাহসুর বিয়ে সূচির সাথে হয়ে যাবে। সুয়ের এই প্ল্যান পছন্দ হয়। সূচি বারবার সাহসুকে ভেতরে ঢুকতে না করছিল, কিন্তু সাহসু ঢুকেই পড়ছিল। তখন লিকুই তাকে আটকায়, আর প্রিন্স নিংও চলে আসে। সবার বাধা দেখে সাহসু বলে, ঠিক আছে, আমি ভেতরে যাব না, তাহলে কোনো মেইড অথবা ন্যানিকে ভেতরে পাঠানো হোক। সূচি চিন্তায় পড়ে যায় যে তাহলে তো সিংহেনকে দেখে ফেলবে, এজন্য তাড়াতাড়ি নিজের পোশাক খুলতে থাকে, যা দেখে সিংহেন হা হয়ে যায়। সূচি বাথটাবে চলে আসে আর সিংহেনকে লুকিয়ে দেয়। তখনই ভেতরে একজন মেয়েড আসে আর দেখে বাথটাবে শুধু সূচি আছে। সে চারিদিকটা একটু দেখে বেরিয়ে পড়ে আর সাহসুকে বলে, ভেতরে কেউ নেই আর প্রিন্সেস একদম সুস্থ আছে। প্রিন্স নিং বলে, আমার মেয়ের প্রোটেকশন নিয়ে আপনাদের ভাবতে হবে না। সাহসু রেগে চলে যায়। ভেতরে সূচি সিংহেনকে বেরিয়ে আসতে বলে। সিংহেন ওর কাছে চলে আসে, যাতে সূচি বলে, সবাই চলে গেছে, তাহলে তুমিও এবার এসো। ও সিংহেনকে চিমটি কাটতে থাকে, কিন্তু সিংহেনের কোনো রিয়াকশন নেই। সে বলে, তুমি আমার জান বাঁচিয়েছিলে, এবারও বাঁচালে, আমি তোমাকে কি দিতে পারি? নিজেকেই দিয়ে দেই। সূচি বলে, কি ননসেন্স। তখন সিংহেন ওকে ধরে ফেলে আর সেই ট্যাটুতে কিস করে দেয়। সূচি শকড হয়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওরা কিছুক্ষণ একে অপরের দিকে পানি ছুড়ে দেয়। যাই হোক, এরপর ওরা বসেছিল। তখন সিংহেন ফাইনালি সূচিকে বিয়ের জন্য প্রপোজ করেই দেয়। সূচি চুপ করে বলে, শুধু আমিই তো?
দেখো, আমি কিন্তু কাড়াকাড়ি করে ভালোবাসা নিতে পারবো না। আমার মুখে যা আসে আমি তাই বলে দেই। সিংহেন বলে, শুধু তুমি, আমি আর কাউকে বিয়ে করব না। আমার জীবনে আর কোনো মেয়ে আসবে না। আমি ভাগ্যে বিশ্বাস করতাম না। আমি নিজের পরিবারকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি। কিন্তু আমার ভয় হয় তুমি আমার উপরে বিরক্ত হয়ে যাবে আর সবার মতো। কিন্তু সুজি ওকে কিস করে দেয় আর বলে, না, আমি কোনোদিন তোমার থেকে বিরক্ত হব না। সিংহেন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় প্রিন্স নিং আর ইম্পেরর চেস খেলছিল। ইম্পেরর বলে, শুনলাম শাওসু সুচির গোসলখানায় পৌঁছে গিয়েছিল। আপনার কি মনে হয় তাদের বিয়ে হলে ঠিক হবে? প্রিন্স নিং বলে, সেটা সুচির ওপরে নির্ভর করবে, কিন্তু আমি চাই তার বিয়ে কোনো সাধারণ পরিবারে হোক, তাহলেই আমি তাকে প্রোটেক্ট করতে পারবো। ইম্পেরর বলে, আর যুবরাজ হলে কেমন হয়? এতে প্রিন্স নিং আগেই ক্ষমা চেয়ে নেয় আর বলে, আমি জানি সুচির যুবরাজকে ভালোবাসে, কিন্তু আমার ভয় হয় শেষমেশ সে একলা হয়ে পড়বে। মানে সিংহেন তার রোগের জন্য মারা যেতে পারে, এটা ভাবছে প্রিন্স নিং। এসব শুনে ইম্পেররের ভীষণ রাগ হয়, কিন্তু কিছু বলে না। এদিকে মোমো সিংহেনকে নিয়ে সুচিকে টিজ করতে থাকে আর বলে, সাহস একদম সোজা আপনার গোসলখানায় ঢুকতে চেয়েছিল, সে কি আপনাকে বদনাম করতে চেয়েছে? সুচি বলে, তোমার অনেক বুদ্ধি, এবার আমাকে সাহসের পেছনে লাগতে হবে। তাই তুমি সব জায়গায় একটা খবর ছড়িয়ে দাও সাহস আর লিনের সম্পর্ক নিয়ে। মোমো তার কাজ করে যেখানে সাহসু আর লিনের সম্পর্ক গুজব ছড়িয়ে যায়। কদিন পর সুচি কনসোর্ট সুয়ের সাথে দেখা করতে আসে। তখন সু বলে, তোমার বয়স 18 বছর হতে চলেছে, তুমি বিয়ে নিয়ে কি ভাবলে? সুচি ইঙ্গিত করে বলতে চায় যে সে যুবরাজকে পছন্দ করে, কিন্তু সু বলে, সাহসুকে বিয়ে করে নিও। সুচি বলে, কিন্তু বাইরে তো গুজব ছড়িয়েছে লিন আর সাহসু সম্পর্ক নিয়ে। সু বলে, এসব সস্তা গুজবে কান দিও না। তখন ও চলে আসছিল আর সাহসু প্রবেশ করছিল। সুচি চলে গেলে সু সাহসুর ওপরে রাগ ঝাড়তে থাকে যে তুমি লিনের জন্য সুজিকে বিয়ে করছো না, তোমার কি কোনো বুদ্ধি নেই? এসব ভেবে সাহসু অনেক কষ্ট পাচ্ছিল। তখন সেখানে লিন আসে। সাহসু বলে, সরি, আমি তোমাকে আমার লিগ্যাল ওয়াইফ বানাতে পারবো না। লিন বলে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার কি অবস্থা, আমি শুধু তোমার সাথে থাকলে খুশি থাকবো। কিন্তু মনে মনে ও সুচির ওপরে অনেক রেগে যায়। এরপর জানা যায় রাজ্যের উত্তর দিকে যুদ্ধ লেগেছে, তাই প্রিন্স নিংকে যুদ্ধে জয়েন করতে হবে। সে সুচিকে বলে, তোমার সুরক্ষার জন্য কিছু সৈন্য রাখা আছে, কিন্তু তুমি যদি বিপদে পড়ো তাহলে অবশ্যই যুবরাজকে বলবে। সুচি বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। প্রিন্স নিং যুদ্ধে চলে যায়। এরপর দেখা যায় সুচি আর মেই এসেছে দোকানে। তখন সুচি ড্রেস সিলেক্ট করতে যায়, তখনই সেখানে শাকচুন্নির লিন চলে আসে। বুঝতে পারছো, সাহসু তাকে রেখে সুচিকে বিয়ে করবে, এতে লিন রেগে এসব করছে। যাই হোক, লিন তার দিকে এক প্রকার পাউডার ছুড়ে দেয় যাতে সুচি থমকে যায়, আর তখন কিছু লোকেরা সুচিকে নিয়ে যায়। সুযোগ বুঝে লিন কান্নাকাটি জুড়ে দেয় যে কিছু লোক আমাকেও মেরেছে আর সুচিকেও নিয়ে চলে গেছে। মেয়ে তাড়াতাড়ি সুচিকে খুঁজতে সৈন্য পাঠায় আর যুবরাজের কাছেও খবর পাঠিয়ে দেয়। সুচিকে তারা একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সৈন্য যখন গাড়ি চেক করতে চায় তখন একটি লোক বলে ওঠে, এর মধ্যে আমার স্ত্রী রয়েছে, সে প্রচুর অসুস্থ, এর থেকে সংক্রমণ ছড়াতে পারে, যাতে আর সৈন্য চেক করে না। খবর পেয়ে সিংহেন বেরিয়ে পড়ে সুচিকে খুঁজতে। সে একদম পাশ দিয়েই যায়, কিন্তু সুচি দেখতে পারলেও শব্দ করতে পারে না, বোধহয় ওই পাউডারের জন্য। যাই হোক, সুচিকে এক নির্জন জায়গায় নিয়ে আসা হয়, আর সেই দুটো লোক সুচির রেপুটেশন নষ্ট করতে চায়। সুচি নিজেকে বাঁচাতে একজনের ঘাড়ে হেয়ার পিন ঢুকিয়ে দেয়, কিন্তু পেরে উঠছিল না। তখনই আরেকজনের ওপরে কেউ আক্রমণ করে দেয়। দেখা যায় সিংহেন এখানে এসে পড়েছে। সে সুচিকে জড়িয়ে ধরে আর তাড়াতাড়ি ওই পাউডারের জন্য অ্যান্টিডোট খাইয়ে দেয়। সুচি একটু ঠিক হয়ে যায়। তখন সে সিংহেনের কাছে তলোয়ারটা চায়, কারণ সে নিজে ওই লোককে শাস্তি দিতে চায়, মানে এখন যে বেঁচে আছে। সিংহেন তলোয়ার দিয়ে দেয়, কিন্তু সুচির এত সাহস হচ্ছিল না, তাই সিংহেন নিজেই তার হাত ধরে সেই লোককে মেরে ফেলে আর কোলে নিয়ে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠলে এই দুঃস্বপ্ন কেটে যাবে, তোমার বাবার সাথে সাথে আমিও তোমার খেয়াল রাখতে পারবো। বাড়িতে এসে সুচি অনেক ভয় পেয়েছিল, ওর হাত কাঁপছিল যে একটু আগে ও এই হাত দিয়ে কাউকে হত্যা করেছে। সিংহেন ব্যাপারটা বুঝতে পারে আর বলে, তুমি অনেক স্ট্রং। সুচি তার হাত ছড়িয়ে বলে, চিন্তা করো না, আমি সুইসাইড করব না। আমি যদি ইনসাল্টেড হতাম
তাহলেও করতাম না। আমার থেকে, আমার জীবনের থেকে মূল্যবান আর কিছুই নেই। হ্যাঁ, আমি স্বার্থপর, কিন্তু এতে কি অন্যায় আছে? সিংহেন বলে, যদি কোনোদিন এরকমটা হয় তাহলে মনে করবে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। সেটা আমার ব্যর্থতা। তোমার জীবন শুধু তোমার কাছেই নয়, আমার কাছেও অনেক মূল্যবান। কোনোদিন নিজের ক্ষতি চাইবে না। এসব শুনে সুজি ফাইনালি কান্না করতে শুরু করে আর সিংহেনকে জড়িয়ে ধরে বলে, তুমি কেন এত দেরি করে আসলে? আমি কতটা ভয় পেয়েছিলাম যে আমি নড়তেও পারছিলাম না। ওইসব পাউডার, এত খারাপ লোক, লিন কোথায় পেয়েছে এসব? আমি তাকেও মেরে ফেলবো। সিংহেন বলে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই সুজিকে কিস করে দেয়। সুচি আবার কান্না করতে গেলে সিংহেন আবারও এই কাজ করে। এরপর সিংহেনকে হাউলিও বলে, লিনের হয়ে যারা কাজ করছে সবার খোঁজ পাওয়া গেছে। সিংহেন বলে, তোমার কাজ ছিল সুচির খেয়াল রাখা, যাতে তুমি ব্যর্থ হয়েছো, তাই তুমি নিজের শাস্তি নিয়ে এসো। হাউলিও চলে আসে শাস্তি নিতে। তখন সেখানের লোক বলে, আমি অনেককে শাস্তি দিয়েছি, এর প্রথম তোমাকে এখানে দেখছি। তুমি কি ভুল করলে একটু জানতে চাই। যাতে হাউলিও বলে, আমি অনেক বড় ভুল করেছি। তখন সেই লোক হাউলিওকে চাবুকের আঘাত করে, যা দূর থেকে লিকুই দেখছিল। এরপর সে হাউলিওর আঘাতে ঔষধ লাগিয়ে দেয় আর বলে, তুমি তো জানোই যুবরাজ সুচির ব্যাপারে অনেক পসেসিভ। তুমি তার কথা রাখতে পারোনি, তাই তোমার এই শাস্তি প্রাপ্য। ও যখন বেরিয়ে আসে তখন সিংহেনও ওকে ঔষধ দেয় আর বলে, এরপর থেকে তুমি নিশ্চয়ই সুচির বেশি খেয়াল রাখবে। হাউলিও বলে, হ্যাঁ। সিংহেন হাউলিওকে ধরে নিয়ে আসতে থাকে। এরপর সিংহেন সুচির কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি লিনের কি শাস্তি চাও? সুচি বলে, আমার আফসোস হচ্ছে আমি দুটো লোককে মেরে কেন ফেললাম। যদি বাঁচিয়ে রাখতাম তাহলে লিনের বিরুদ্ধে কাজে লাগতো। লিনকে মেরে ফেলে একটু কম সাজা হয়ে যাবে। আমি চাই তার থেকে সব কেড়ে নিতে। সিংহেন বলে, ঠিক কি চাইছো? সুচি বলে, লিন শাওসুর লিগাল ওয়াইফ হতে চায়। আমি চাই সে শাওসুকেও পাবে না আর পজিশনও পাবে না। পরদিন সুচু মুমুকে বলে আরো একটি খবর ছড়িয়ে দিতে, তা হলো লিন অনেকদিন ধরে গায়েব রয়েছে। আসলে তো লিন কারাগারে আছে, কিন্তু সুচি চাইছে লিন তার সাথে যে হাল করতে চেয়েছে লিনের সাথেও সে অবস্থায় হোক। যাই হোক, মুমু এই কথা ছড়িয়ে দেয়। একদিন লিনকে বস্তায় ভরে ভরা মাঠে ফেলে আসা হয়। লিনের জ্ঞান ফিরে সে হতবাক হয়ে যায়। আশেপাশের লোকজন তাকে দেখে মনে করছিল লিন ইনসাল্টেড হয়েছে আর তাকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু লিন সবাইকে বলতে থাকে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এসব কিছু দূর থেকে সিংহেন আর সুচি দেখছিল। সুচি ভাবছিল, এই অবস্থা তুমি আমার করতে চেয়েছিলে। তুমি তো সবার অ্যাটেনশন চাইতে, এখন সবার অ্যাটেনশন তোমার দিকে। যাই হোক, লিনকে এসব থেকে বাঁচাতে শাওসু নিচের কাছে নিয়ে আসে আর বলে, এতদিন তুমি কোথায় ছিলে? লিন বলতে চায় না ও এতদিন কারাগারে ছিল, তাহলে ফাঁস হয়ে যাবে যে ও সুচির পেছনে খারাপ লোক পাঠিয়েছিল। তাই বলে, আমার কিছু মনে নেই। শাওসু বলে, আমাদের ফ্যামিলিতে সম্মানই আসল, এরপর থেকে হয়তো আর তোমার সাথে আমার দেখা হবে না। লিন মন খারাপ করে বলে, তাহলে শেষবারের মতো আমার সাথে ড্রিঙ্কস করো। শাওসু কথাটা ফেলতে পারে না, কিন্তু ড্রিঙ্কস করেই ও অজ্ঞান হয়ে যায়। অর্থাৎ লিন ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল। লিন বলে, আমি এসব করেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। যাই হোক, এর পরের সিনে শাওসু কনসার্ট সুকে বলে, আমার বিয়ের বন্দোবস্ত করুন। সু বলে, ভালো, অবশেষে তুমি সুচিকে বিয়ে করতে রাজি হয়েছো। শাওসু বলে, না, আমি লিনকে বিয়ে করব, কারণ আমি ওর সাথে রাত কাটিয়েছি। সু রেগে একটা চর মেরে দেয় আর বলে, ওর নামে এত কিছু ছড়িয়ে পড়েছে, ওকে বিয়ে করা অসম্ভব। এরপরও তুমি লিনকে নিজের কাছে রাখতে পারো, কিন্তু কোনোদিন তোমার লিগ্যাল স্ত্রী হিসেবে নয়। লিন শাওসুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু শাওসু আসে না। ওকে দেখে মেইডরাও গসিপ করতে শুরু করে, যাতে লিন প্রচুর কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। সিংহেন বলে, তোমার প্রতিশোধ নেওয়া হয়েছে? সুচি বলে, হ্যাঁ, ও অন্যায় করেছে তাই ওর শাস্তি পেয়েছে। সিংহেন বলে, কিন্তু আমার মনে হচ্ছে এটা যথেষ্ট নয়। যাই হোক, সুচি তার দাদির তরফ থেকে একটি চিঠি পায় যে সে অনেক অসুস্থ, তাই সুচিকে দেখতে চাইছে। সুচি চিন্তায় পড়ে যায় আর সিংহেনকে সব বলে দেয়। সিংহেন যদিও সুচিকে যেতে দিতে চায় না, তবুও বলে ওঠে, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার দাদির জন্য ফিজিশিয়ান, তার সাথে জড়িবুটি আর তোমার গার্ড হিসেবে হাউলিওকে পাঠাবো। সুচি বলে, তাহলে তোমাকে কে প্রোটেক্ট করবে? সিংহেন বলে, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো।
যাই হোক, এরপর সুচি বের হচ্ছিল, তখন দেখা যায় সিংহেন সত্যি সত্যি অনেক জড়িবুটি আর মেডিসিন পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, এরপর সুচি দাদির কাছে চলে আসে। দাদি বলে, এবার আমি শান্তিতে মরতে পারবো। সুচি তাকে চুপ করিয়ে দেয় যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনাকে তো আমার আর যুবরাজের বিয়েটা অ্যাটেন্ড করতে হবে। দাদি অনেক খুশি হয়। ও ফিজিশিয়ানকে ডাকে। সে চেক করে বলে, চিন্তা নেই, যুবরাজ অনেক জড়িবুটি পাঠিয়েছে, সে সুস্থ হয়ে যাবে। সুচিকে তার আঙ্কেল আন্টি ধন্যবাদ বলে আর জিজ্ঞেস করে যুবরাজকে ওর খেয়াল রাখে কিনা। ওর পরিবার ওকে নিয়ে ভাবছে, যাতে সুচি অনেক খুশি হয় আর বলে, হ্যাঁ, যুবরাজ আমাকে নিয়ে ভাবে, সেই তো এত জড়িবুটি আর ফিজিশিয়ানকে পাঠিয়েছে। এরপর ও যখন বসেছিল তখন দাস এসে খাবার দেয়। সুচি বলে, এত কিসের শব্দ? দাস বলে, যদিও আগের থেকে এবারে ঠান্ডা কম, তবুও সবাই সর্দিতে ভুগছে আর বেশিরভাগ বৃদ্ধরাই মারা যাচ্ছে। এসব শুনে সুচি হতবাক হয়ে যায়। ও একজন দাসীকেও কাশতে দেখে। তখন বলে, আমাকে অন্যদের কাছে নিয়ে যাও। দেখা যায় সবাই অসুস্থ। এটা নিশ্চয়ই ঠান্ডার জন্য হচ্ছে না। তাই সে হাউলিউকে আর মেয়েকে বলে, এই রোগ একজনের থেকে অন্যদের মধ্যে যেন ছড়াতে না পারে। অসুস্থদের আলাদা করো আর সবাইকে মাস্ক পরতে বলো। এসব কথা সুচি তার আঙ্কেল আন্টিকে বলে, তারাও অবাক হয়ে যায়। ফিজিশিয়ান বলে, আমার মনে হয় এটা ছোঁয়াচে রোগ। সুচি বলে, আমার দাদিও কি এতে আক্রান্ত হয়েছে? সে বলে, না, আপনার দাদির রোগটা আলাদা। সুচি বলে, তাহলে আপনি এর কোনো প্রতিকার খুঁজে বের করুন। সুচি বাইরে বের হলে সব জায়গায় অসুস্থদের দেখতে পায়। এতে ওর অনেক মন খারাপ হয়। অন্যদিকে সিংহেন দেখতে পায় সুচি তাকে চিঠি পাঠিয়েছে। তখনই শুনতে পায় সুচি যেখানে আছে সেখানে ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়েছে। তাই সিংহেনের হাত থেকে চিঠি পড়ে যায়। ও দৌড়ে বেরিয়ে পড়ে। সুচি সেখানে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে আর বলে, ইঝাও শহরের সকল গেট বন্ধ করে দিতে। ম্যাজিস্ট্রেট এতে হ্যাঁ বলতে পারছিল না, কারণ এতে এই শহরে অর্থনীতিতে প্রভাব পড়বে। তখন সুচি সিংহেনের প্রাইভেট সিল দেখায়। যুবরাজের সিল দেখে ম্যাজিস্ট্রেট রাজি হয়, কিন্তু তখনই একজন সৈন্য এসে ম্যাজিস্ট্রেটের কানে কিছু বলে। এতে সে বলে, মাফ করবেন, কারণ অলরেডি বাইরে থেকে এই শহরের গেট বন্ধ হয়ে গেছে। তখন আবার সৈন্য এসে বলে, ইঝাও শহরের লোক বাইরে যেতে চাইছে। রাজপ্রাসাদে সবাই বলছিল, ইঝাও শহরের গেট বন্ধ করে দেওয়া হোক, না হলে রোগ ছড়িয়ে পড়বে। তখন প্রিন্স নিং চলে আসে। সে ওই যুদ্ধে জয়ী হয়েছে আর ইম্পেররকে বলে, আমার শহর আপনি বন্ধ করবেন না, আমি আরো সৈন্য নিয়ে এসেছি, আমি আমার মাতৃভূমিকে বাঁচাবো। ইম্পেরর বলে, তুমি সবে ফিরলে, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। তখন সেখানে সিংহেন চলে আসে। সে ইঝাও শহরে যেতে চায়। ইম্পেরর না বললেও যুবরাজ শোনে না, তাই সে অনুমতি দিয়েই দেয়। এরপর প্রিন্স নিং সিংহেনকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি আমাকে কথা দাও আমার মেয়েকে ভালোভাবে ফিরিয়ে আনবে। সিংহেন কথা দেয়। এদিকে সুচিকে হাউলিউ বলে, আপনাকে আমি যে করে হোক শহর থেকে বের করব, কিন্তু সুচি নিজের ফ্যামিলি রেখে যেতে চায় না। তখন ওরা দেখে সবাই শহর থেকে বেরোতে চাইছে, তারা এই রোগে আক্রান্ত হতে চায় না। তখন সুচি একজন লোককে দেখে চিনতে পারে যে এটা তো সাহসুর লোক। এজন্য ও জিজ্ঞেস করে, তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো? সেই লোক বলে না। এজন্য সুচি সবার সামনে তাকে মেরে ফেলে আর বলে, এই শহর থেকে কেউ বেরোতে চাইলে সৈন্যরা তাদেরও মেরে ফেলবে। আপনাদের চিন্তা নেই, রাজধানীতে খবর চলে গেছে, আপনাদের জন্য সাহায্য পাঠানো হবে। কিন্তু তারা বলে, আপনি কে? আমরা আপনাকে বিশ্বাস করব কেন? তখন সুচি বলে, আমি প্রিন্সেস সুচি আর ফিউচার ক্রাউন প্রিন্সেস। সুচি বাড়ি ফিরে আসলে হাউলিও তার অনেক প্রশংসা করছিল। তখন সুচি বলে, আমি সেই লোককে মারার সময় কাঁপছিলাম, কিন্তু আমাকে শক্ত হতেই হতো। এরপর থেকে সুচি, মেই আর হাউলিও মিলে সবার সেবা করতে থাকে, কিন্তু এর মধ্যে অনেক মানুষ মারাও যায়, যাতে সুচি ভীষণ কষ্ট পায়। তাই ও খুঁজতে বের হয় কিভাবে এই ছোঁয়াচে রোগটা শহরে প্রবেশ করলো। হাউলিও সবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে তারা পানি কোথা থেকে আনে। সবাই একটি কুয়োর কথা বলে। হাউলিও সুচিকে বলে, এই কুয়োতে কেউ একজন ময়লা জামা ফেলেছিল। সবাই তাকে বকেছিল ঠিকই, কিন্তু এরপর থেকে এই রোগ ছড়িয়েছে। সুচি বুঝে যায় হয়তো এই জামার থেকে পানিতে জীবাণু ছড়িয়েছে, কিন্তু এই কাজটা কে করলো? এসব কিছু আড়াল থেকে গুপ্তচর শুনে ফেলে। সে আসলে সুয়ের লোক, তাই সুকে খবর দেয়। সু রেগে বলে, সুচি সব জেনে গেছে, তাহলে তুমি তাকে মেরে ফেলছো না কেন?
এতে ওই লোক ভয় পাচ্ছিল, কারণ সুচি একজন প্রিন্সেস। তবুও সুচির ওপরে আক্রমণ করা হয়, কিন্তু হাউলিউ তাকে বাঁচিয়ে নেয় আর সেই লোককে মেরে ফেলে। এতে সুচি হাউলিউকে ধন্যবাদ বলে। হাউলিউ বলে, এটা তো আমার কাজ, যুবরাজ আমাকে আপনার সুরক্ষার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি আগের বার তা পালন করতে পারিনি। সুচি বলে, কিন্তু এইবার তুমি তা করেছো, তাই সে ধন্যবাদ বলে। তখন মেই এসে বলে, যুবরাজ সৈন্যদের নিয়ে এখানে আসছে। ফিজিশিয়ান খবর দেয় এখানে হুয়ান হলে অ্যাটাক হয়েছে। সুচি বুঝতে পারে তাকে মারার জন্য এসব হচ্ছে। তবুও হাউলিউ আর সুচি সেখানে আসে। হাউলিউ বলে, আমি যখন বলবো তখনই পালিয়ে যাবেন। সুচি তাদের এই পরিস্থিতিতে ফেলে যেতে চায় না, কিন্তু হাউলিউ বলে, যত যাই হোক আপনি এখান থেকে পালাবেন। তখনই সেখানে অ্যাটাক হয়। হাউলিউ সুচিকে পালাতে বলে আর একাই সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। সুচি পালাতে থাকে আর বলতে থাকে, আমাকে সাহায্য নিয়ে আসতে হবে, সবাইকে বাঁচাতে হবে। এ সময় যুবরাজও চলে আসছিল। তার দেখা সুচির সাথে হয়ে যায়। সুচি বলে, হুয়ান হলে অ্যাটাক হয়েছে, হাউলিউ একা সামলাতে পারবে না। তাই সিংহেন সাথে লোকদের সুচির সাথে রেখে একাই চলে আসে। সুচি ভয় পেয়েছিল। সিংহেনকে দেখে ও অনেক স্বস্তি পায় যে সিংহেন সবাইকে বাঁচিয়ে নেবে, এজন্য ও সেখানে আসতে থাকে, সাথে সকল সৈন্যরাও। সুচি এসে দেখে পরিস্থিতি এখন ঠিক আছে। ও সবার আগে জিজ্ঞেস করে, হাউলিউ এখন কেমন আছে? হাউলিউ একটু আহত হয়েছে, কিন্তু এখন ঠিক আছে। ও সিংহেনকে বলে দেয় ছোঁয়াচে রোগটা কুয়োর পানি থেকে ছড়িয়েছে। সুচি আর মেয়ে কথা বলছিল। মেয়ে বলে, যুবরাজ সঠিক সময় এসেছে, না হলে যে আজ কি হতো। সুচি এতে সিংহেনের তারিফ করতে থাকে, যা সিংহেন শুনে ফেলে। মেয়ে চলে গেলে সুচি জিজ্ঞেস করে, হাউলিউর আঘাত অনেক বেশি নাকি? সিংহেন জেলাস হয় আর বলে, আমার কথা জিজ্ঞেস না করে তুমি আরেক ছেলের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, হাউলিউ এখন ঠিক আছে। সুচি বলে, এদিকে আসো, আর ওকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি অনেক মিস করেছি। সিংহেন বলে, আমিও। এতদিন তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। ইঝাও শহরে এই ছোঁয়াচে রোগের পেছনে হয়তো শাওসু আর শাওহানের হাত রয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, রাজধানী থেকে আরো মেডিসিন পাঠানো হবে। সুচি বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমার বিয়ের গিফট হিসেবে তুমি কি দেবে? আমাকে কিন্তু দামি কিছু দিতে হবে। সিংহেন বলে, আমি তোমাকে পুরো লিনহুয়া প্যালেস উপহার দিতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? সুচি বলে, মোটামুটি চলে। তাই ওকে জড়িয়ে ধরে। সিংহেন দাদির সাথে দেখা করে। দাদি এখন সুস্থ হয়ে গেছে আর বলে, আমি জানলাম আমার নাতনির সাথে আপনার বিয়ে হচ্ছে, খুব ভালো খবর। আগামী ফেস্টিভ্যালটাও আপনি এখানেই কাটান। সিংহেন রাজি হয়। এরপর হাউলিউ সিংহেনকে বলে, এই ইঝাও শহরের ছোঁয়াচে রোগ আর 10 বছর আগে ইয়েতিন শহরের ছোঁয়াচে রোগ একই রকম। সুচি জিজ্ঞেস করে, ইয়েতিন শহরে এই রোগ ছড়িয়েছিল? সিংহেন বলে, হ্যাঁ, সবার প্রথমে এই রোগ মেইডদের মধ্যে ছড়িয়েছিল, যাতে 17 জন মেইড মারা গেছিল। আমার মনে হয় বর্তমানে রোগটা শাওহান ছড়িয়েছে। সুচি বলে, হ্যাঁ, শাওহানের মা তো ইয়েতিন শহরের মেয়েড ছিল, সেও এই রোগেই মারা গিয়েছিল। সিংহেন বলে, আমাকে তাড়াতাড়ি রাজধানী ফিরে যেতে হবে। সুচি বলে, আমিও যাব। সিংহেন না করে দেয়, কিন্তু সুচি ওর হাত ধরে বলে, এতে সবারই রিস্ক রয়েছে, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। যাতে সিংহেন রাজি হয়। এদিকে শাওহানকে গুপ্তচর এসে বলে, যুবরাজ জেনে গেছে এই ছোঁয়াচে রোগ আর 10 বছর আগের ইয়েতিন শহরের রোগ একই রকম। এসব শুনে শাওহান কনসার্ট সুয়ের কাছে আসে আর তার চোখে কাপড় বেঁধে দেয়। সে সুয়ের সাথে রোম্যান্স করতে শুরু করে আর হঠাৎ করে সে সুকে রাফলি জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, 10 বছর আগের ছোঁয়াচে রোগ আর এখনকার রোগের সিমটমস একই কিভাবে? এই রোগটা তুমি ছড়িয়েছ সুচির জন্য, কিন্তু 10 বছর আগে এই রোগ তুমি কাকে মারতে ছড়িয়েছিলে? আমার মাকে। সু বলে, তুমি তো সব জেনে গেছো। শাওহান বলে, হ্যাঁ, আমি সব জেনে গেছি। তুমি কি ভাবছো আমি এসব বিশ্বাস করব না? কেন এসব করলে তুমি? সু বলতে থাকে, তোমার মা আর আমি এম্পায়ারের স্ত্রী হিসেবে এসেছিলাম। আমি প্রেগনেন্ট হই, কিন্তু আমার সন্তান নষ্ট হয়ে যায়, এমনকি আমি মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলি। কিন্তু আমার বোন, তার কাছে এম্পায়ারের ছেলে আছে, যদিও সে মেইড ছিল। আমাকে সবাই বলছিল কোনো প্রিন্সকে অ্যাডপ্ট করতে, কিন্তু না, তোমাকে আর তোমার মাকে সবাই অবহেলা করত। তাই আমি তোমার মাকে মেরে ফেলে তোমাকে নিজের কাছে রেখেছি।
না হলে তোমার ভবিষ্যৎ কি হতো? আমি তোমাকে বাঁচিয়েছি। এসব শুনে শাওহান অনেক রেগে যায় আর সুয়ের গলা চেপে ধরে আর বলে, তাহলে এসব তোমার চক্রান্ত ছিল। আমি তো ভেবেছিলাম আমার জীবনে তুমি আলো হয়ে এসেছো, কিন্তু না, তুমি আমাকে অন্ধকারে ফেলেছিলে। তুমি বলেছো তুমি কাউকে বিশ্বাস করো না, কিন্তু তুমি এটা বিশ্বাস করেছিলে যে আমি কোনোদিন তোমাকে ধোকা দেব না। সে সুয়ের গলা এমন ভাবে চেপে ধরে যে সু মারা যায়। তখন শাওহান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কখনো আন্টি হিসেবে দেখিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চিন্তা করো না, আমিও তোমার কাছে চলে আসব। সে সুকে একটি রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। তখন সেখানে সিংহেন চলে আসে আর বলে, তুমি তাকে মেরে ফেললে। শাওহান বলে, তোমার কাজটা আমি করে দিলাম। ছোট থেকে তুমিও আমার মতোই কষ্টে ছিলে, কিন্তু এখন তোমার কাছে সূচি আছে যে তোমাকে ভালোবাসে। প্রিন্স নিং এর সাপোর্ট আছে, এমনকি ডুক অফ স্টেটও তোমার পাশে। তুমি ভবিষ্যৎ ইম্পেরর। আমার তোমাকে দেখে হিংসে হচ্ছে। আমি তো যাকে ভালোবাসতাম সেও আমাকে ধোকা দিয়েছে। সিংহেন বলে, আমি তোমার সাজা কমানোর ব্যবস্থা করব। কিন্তু শাওহান বলে, দেরি হয়ে গেছে। আসলে ও নিজেই বিষ খেয়ে নিয়েছিল। আর সুকে বলে, পরের জন্মে আমরা ভালো মতো স্টার্ট করব। শাওহানও মারা যায়। সুচি এখানে আসলে সিংহেন ওকে ঘুরিয়ে দেয় যেন এসব কিছু সুচি না দেখে। এরপর হাওলিউ এক প্রকার জড়িবুটি এনে বলে, এটা বেইজিং শহর থেকে পাওয়া গেছে আর এতে ওই ছোঁয়াচে রোগ নির্মূল হচ্ছে। যা শুনে সুচি অনেক খুশি হয় যে অবশেষে এই ছোঁয়াচে রোগের ওষুধ পাওয়া গেল। অন্যদিকে শাওসুকে দাস খবর দেয় কনসোর্ট সু আর শাওহান মারা গেছে। এদিকে ইম্পেররও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সে বলতে থাকে পরদিন রাজসভায় সকল মন্ত্রীদের আসতে, কারণ সে সিংহাসন যুবরাজের হাতে তুলে দিতে চায়। যুবরাজ নিজের যোগ্যতা প্রমাণ করেছে, সে এই শহর বাঁচিয়েছে সেই ছোঁয়াচে রোগ থেকে। এসব কথাও দাস আড়ি পেতে শুনে ফেলে আর শাওসুকে বলে দেয়। শাওসু বলে ওঠে, আমি যুবরাজকে সিংহাসন পেতে দেব না, আমি হব ইম্পেরর। অন্যদিকে সুচি বাইরে কিছু শব্দ শুনতে পেয়ে যেতে চায়, কিন্তু সিংহেন বলে বাইরে কিছু হচ্ছে না আর ওকে ঘরে নিয়ে যায়। দেখা যায় সুচিকে মারার জন্য লোক পাঠানো হয়েছে আর তাদের বিরুদ্ধে লিকুই আর হাওলিউ ফাইট করছে। তারা দুজনেই সকল সৈন্যদের হারিয়ে দেয়। সিংহেন সুচিকে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ও লিকুই আর হাওলিউর সাথে কথা বলতে আসে। লিকুই বলতে থাকে, ইম্পেরর এখন অসুস্থ, এখনই শাওসু তার নিজের আসল রূপ দেখাবে। সিংহেন বলে, হাওলিউ তুমি কালই সুচিকে তার বাবার কাছে দিয়ে আসবে। সুচি ঠিক থাকলে আমার কোনো চিন্তা নেই, আমি শাওসুকে জিততে দেব না। এজন্য পরদিন হাওলিউ সুচিকে কথা বলে। সুচি বলে, সত্যি বলো কি হয়েছে। তাই হাওলিউ সব সত্যি কথা বলে দেয়। সুচি বলে, আমি যাব, কিন্তু বাবার কাছে নয়। ও হাওলিউকে কোনো একটা প্ল্যান বলে। এদিকে সিংহেন প্রাসাদে প্রবেশ করতে না করতেই শাওসু ওর দোষ খুঁজতে থাকে। ইম্পেরর তাকে থামিয়ে বলে, আমি যুবরাজকে সিংহাসন বুঝিয়ে দিতে চাই। তখন শাওসু বলে ওঠে, যুবরাজ এর জন্য যোগ্য নয়, তার বদলে যোগ্য কাউকে এর দায়িত্ব দেওয়া হোক। আমি ছোট থেকে রাজকুমার হিসেবে বড় হয়েছি, সকল বিষয়ে ট্রেনিং নিয়েছি, কিন্তু যুবরাজ লিউ রাজ্যে হোস্টেস হিসেবে ছিল। তাছাড়া সে সুস্থও নয়, তাই আমাকে সিংহাসনের দায়িত্ব দেওয়া হোক। ইম্পেরর অনেক রেগে যায়। তখন শাওসু বলে, অন্য মন্ত্রীরা এটাই চায়। ইম্পেরর সকলে মতামত চাইলে সবাই বলতে থাকে যুবরাজ সিংহাসনের যোগ্য নয়। এদিকে দেখা যায় সুচি হাওলিউর সাথে প্ল্যান করে প্রাসাদের সকল মন্ত্রীদের স্ত্রীদের ওয়ে গার্ডেনে নিমন্ত্রণ করেছে। তখন সেখানে অনেক সৈন্য প্রবেশ করে। তারা বলতে থাকে, প্রিন্সেস সুচি, আপনি কি আমাদের মারতে এখানে ডেকেছেন? সুচি বলে, ঠিক ধরেছেন, আপনাদের স্বামীরা যুবরাজকে সিংহাসন পেতে বাধা দিচ্ছে। সে যদি সিংহাসন না পায় তাহলে আপনারা এখানেই মরবেন। অন্যদিকে ইম্পেরর সকল মন্ত্রীদের উপরে রেগে যায়। সে বুঝে যায় যে সকল মন্ত্রীরা শাওসুর সাথে হাত মিলিয়েছে, কিন্তু শাওসু এখন ইম্পেররকে হুমকি দিচ্ছে যে বাইরে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, তারা যুবরাজকে আস্ত রাখবে না, তাই ভালোই ভালোই সিংহাসন আমাকে দিয়ে দিন। সিংহেন বলে, ও আচ্ছা, বাইরের সকল সৈন্যরা কি তোমার সৈন্য? শাওসু বলে, কি বলতে চাইছো তুমি? তখন এক সৈন্য এসে বলে, প্রিন্স নিং এর হাজার হাজার সৈন্য বাইরে আছে, তাদের কাছে শাওসুর সৈন্য কিছুই না। শাওসু বলে, এটা কি করে সম্ভব? প্রিন্স নিং এর সৈন্যরা তো বর্ডারে ছিল। তখন হাওলিউ এসে সকল মন্ত্রীদের বলে, আপনাদের পরিবার এখন ওয়ে গার্ডেনে বন্দী আছে,
যুবরাজের যদি কিছু হয় তাহলে তারা বাঁচবে না। এসব শুনে শাওসু হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে ইম্পেরর শাওসুকে বন্দি করে ফেলে। এরপর দেখা যায় ইম্পেরর সিংহেনকে সিংহাসন দিয়ে দিয়েছে, কিন্তু একটা কথাই বলে, তুমি শাওসুকে প্রাণে মেরো না। সিংহেন এই কথা রাখে আর শাওসুকে প্রাণে না মারলেও রাজকুমার পদ থেকে বহিষ্কার করে আর অন্য রাজ্যে চলে যেতে বলে। সুচি লিনকে কথা বলে দেয়, তাই লিন শাওসুর কাছে গিয়ে বলে, তুমি একা নও, আমিও তোমার পাশে আছি। তখন শাওসু বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে আমি সুচিকে বিয়ে করেছি আর যুবরাজকে মেরে ফেলে নিজে যুবরাজ হয়েছি। প্রিন্স নিং সুচির জন্য তার সকল সৈন্য আমাকে দিয়ে দিয়েছে। তখন আমি তোমাকে বিয়ে করে নিয়েছি আর সুচিকে বিষ দিয়ে মেরে ফেলেছি। এসবে কনসোর্ট সু আমাকে সাহায্য করেছে। প্রিন্স নিং তার মেয়েকে নিতে আসে, কিন্তু তার সৈন্যদের হাতেই মারা যায়, কারণ সে নিজে আমাকে সকল সৈন্য দিয়ে দিয়েছিল। আমি শাওহানকে মেরে ফেলেছি কারণ ও আমার বিরুদ্ধে ছিল। তুমি আর আমি অনেক খুশি ছিলাম, কত সুন্দর স্বপ্ন ছিল না? এটাই আমার লাইফ হতে পারতো, কিন্তু হয়নি তোমার জন্য। তোমার কথা না ভেবে আমি সুচিকে বিয়ে করে নিলেই আর এসব হতো না। লিন তাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে বলে। শাওসু তাকে জড়িয়ে ধরলে লিন কান্না করে দেয় আর শাওসুকে চাকু আঘাত করে দেয়। ও নিজেও বিষ খেয়েছে আর এভাবেই ওরা মারা যায়। এইটা কিছু হইল কত? যাই হোক, এরপর আমরা সিংহেন আর সুচিকে সুচির পরিবারের সাথে ডিনার করতে দেখি, যেখানে সিংহেন সুচির জন্য ধনেপাতা বেছে দিচ্ছিল। প্রিন্স নিং বলে, আপনার অনেক কাজ আছে, এই সামান্য কাজের জন্য আপনি টাইম পান? সিংহেন বলে, সুচির যে কোনো কাজ আমার জন্য সামান্য নয়। যা শুনে সবাই খুশি হয়ে যায় যে সেই লেভেলের একটা জামাই বাবা জীবন পেয়েছি। এরপর ওরা বাইরে চলে আসে আর তারা দেখতে থাকে। আজ ওরা পৃথিবীতেই নিজেদের তারা পেয়ে গেছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও।